ভাষাচিত্রে প্রিয় বইপ্রেমী, লেখক, পাঠক, প্রকাশক এবং বন্ধুগণ, ভাষাচিত্র রিডিং ইনিশিয়েটিভের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রকাশনা, সৃজনশীল প্রকাশনা এবং বই প্রকাশের সংস্কৃতি নিয়ে আমরা নিয়মিত ফেসবুকে আমাদের বন্ধু, সহযাত্রী, প্রকাশক, লেখক, পাঠক এবং যারা বই নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে নিয়মিত আমরা একটি আড্ডার আয়োজন করেছি। আড্ডাতে আমরা বাংলাদেশের বই প্রকাশনা এবং আমাদের কিভাবে বই প্রকাশনা হয়, লেখক, প্রকাশক, পাঠক এবং প্রকাশনা প্রতিষ্ঠান, বিভিন্ন ইভেন্ট, আমরা সবকিছু নিয়েই কথা বলবো। আমরা সেই কথায় আমাদের সঙ্গে বিভিন্ন সময় যুক্ত হবেন আমাদের লেখকরা, যুক্ত হবেন প্রকাশকগণ, যুক্ত হবেন প্রকাশনা যারা এক্সপার্ট আছেন দেশে এবং বিদেশে যারা আছেন, বাংলা প্রকাশনা নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে কথা বলবো। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের যে সামনে নতুন যারা লেখক আছেন, আমাদের তরুণ লেখক, নতুন প্রকাশক এবং যারা বুক ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করেন, আগামীতেও যারা কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে আমাদের এই যে বিগত সময়ে বাংলা প্রকাশনা কিংবা আন্তর্জাতিক প্রকাশনার যে চিত্র এবং বর্তমান যে চরিত্রটা, সেটি আমাদের সকলের সামনে তুলে ধরা। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে দুজন যুক্ত আছেন। দুজনই আমাদের খুব ঘনিষ্ঠ স্বজন, সহযাত্রী। আমাদের সঙ্গে যুক্ত আছেন আবুল বাশার ফিরোজ, আমাদের প্রিয় ফিরোজ ভাই। আমাদের যে সমিতি, বর্তমান বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি, আমাদের যে অভিভাবক প্রতিষ্ঠান যেটাকে বলা হয় প্রকাশকদের অভিভাবক প্রতিষ্ঠান, আমাদের সমিতি ট্রেড বডি, আমাদের বিক্রেতা সমিতির নির্বাচিত পরিচালক এবং সমিতির যে বইমেলা স্ট্যান্ডিং কমিটি, সেই কমিটির আহ্বায়ক। ফিরোজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ফিরোজ ভাই আনমিউট ছিল। ফিরোজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের দর্শকদেরকেও শুভেচ্ছা। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন আমাদের আরো একজন প্রিয় মুখ। বাংলাদেশে যারা প্রকাশনা নিয়ে নিয়মিত কাজ করেন তারা অনেকেই চেনেন। শুদ্ধস্বরের প্রধান সম্পাদক এবং প্রকাশক আহমেদুর চৌধুরী টুটুল, আমাদের প্রিয় টুটুল ভাই। টুটুল ভাই সম্পর্কে দু একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে শুদ্ধস্বর এমন একটি প্রতিষ্ঠান ছিল বাংলাদেশে, এখন জানেন টুটুল ভাই বর্তমানে নরওয়ে প্রবাসী। কিন্তু টুটুল ভাই শুদ্ধস্বর থেকে অসংখ্য ভালো বই, মানসম্মত বই প্রকাশিত হয়েছে, অসংখ্য বই পুরস্কৃত হয়েছে টুটুল ভাই। এবং টুটুল ভাই একজন সাপ্তাহিক প্রকাশক ছিলেন। যাই হোক, বর্তমানে নরওয়েতে আছেন। আমরা টুটুল ভাই এই সম্পর্কে জানি, সারা বছর বিভিন্ন দেশে উনি বিভিন্ন বইমেলা কিংবা সভা সেমিনারে অন্তত যোগ দেন। আন্তর্জাতিক যে প্রকাশনা কমিউনিটি, সেই কমিউনিটি সম্পর্কে টুটুল ভাই একটি সংযোগ আছে। একই সঙ্গে আমাদের যে ফিরোজ ভাইও বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন দেশে বইমেলায় গিয়েছেন। আজকে আমাদের যে আলোচনার টপিক, আমরা সদ্য সমাপ্ত ফ্রাঙ্কফুর্ট বইমেলা, ৭৭তম ফ্রাঙ্কফুর্ট বইমেলা, পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা, যেটাকে বলা হয় আমাদের প্রকাশক লেখকদের জন্য একটা স্বপ্নের জায়গা। টুটুল ভাইও গিয়েছেন এবং ফিরোজ ভাই একাধিকবার গিয়েছেন। আমরা এই বইমেলা সম্পর্কে একটু কথা বলবো এবং আমরা এই বইমেলার যে গতি, প্রকৃতি, বইমেলার চিত্র এবং চরিত্র, এই বইমেলাতে কারা আসলে বেনিফিশিয়ারি, আমাদের অনেকেই এই বইমেলা সম্পর্কে জানেন না, অনেকে আবার জানেন। আমি ফিরোজ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আমাদের যে ট্রেড বডি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, আমাদের তো এখন বর্তমান দেশ, আমরা একটু সংস্কারের মধ্যে আছি। নতুন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, এবং গত বছরও আমাদের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যাওয়া হয়েছে, আমাদের বাংলাদেশ স্ট্যান্ড ছিল এবং এবছরও কিন্তু বাংলাদেশ স্ট্যান্ড ছিল। আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবী জুড়ে সমগ্র দেশের এই বইমেলার সঙ্গে যারা জড়িত ওতপ্রোত ভাবে, এই বইমেলাটিও যারা আয়োজক, ইন্টারন্যাশনাল পাবলিশার্স যে অ্যাসোসিয়েশন,
তো গত বছরও অনুপস্থিত ছিল বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি, এবং এবছরও আমাদের সমিতি অনুপস্থিত। সমিতি অনুপস্থিত মানে কিন্তু আমরা প্রকাশকটা অনুপস্থিত। সমিতি কি এবার বইমেলা করতে চায়নি, বা সমিতি কেন আসলে অনুপস্থিত? প্রথমত আমি এটা জানতে চাই ফিরোজ ভাই। আমাদের আসলে আরো কিছু প্রশ্ন আছে। আচ্ছা, এটার ব্যাপারে আমি বলবো, প্রথমত যে সরকারই থাকুক না কেন, তারা কিন্তু আমাদের ওই ভ্রমণের ব্যাপারে, সরকারি টাকায় ভ্রমণের ব্যাপারে অন্য কাউকে যুক্ত করতে চায় না। এটা তাদের একটা চেতন অথবা অবচেতন মনের, এটা তাদের একটা আকাঙ্ক্ষা থাকে। এরা মনে করে টাকাগুলো আমাদের, আমরা ঘুরবো গাড়বো পিকনিক করব, এখানে অন্য মানুষ আসবে কেন আমাদের টাকায়। কিন্তু এই টাকাটা যে সমগ্র দেশের মানুষের ট্যাক্সের টাকা, এই জিনিসটা আসলে তারা বুঝে না। এটা হলো একটা প্রথম দিক। যেমন আপনি বললেন যে আমরা 2 বছর অনুপস্থিত, ঠিক আছে, সরকার বদল হয়েছে, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তাদেরই উচিত যে বিগত দিনগুলোতে কারা কারা গিয়েছিল তাদেরকে নক করা। তারা তো সেটা করে নাই। আমি গত বছর একটা জানি না, এই কারণে গত বছর 5ই আগস্টের ইয়ের পর আমরা আমাদের সব জায়গাতেই সবকিছুই এলোমেলো ছিল। এই কারণে আমি গত বছর ক্ষমা করলেও এবছরটা আমি জোরালো ভাবে বলবো, আমি কিন্তু মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলাম, সেখানে আমাদেরকে সংযুক্ত করার জন্য বলেছিলাম, কিন্তু তারা সেই সংযুক্তটা করে নাই। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা কেন এটা নিয়ে বাহাস করলাম না। এটা নিয়ে বাহাস করার কিছু নেই, এটা নিয়মিত একটা ব্যাপার। এবং সরকার যে পর্যন্ত পাবলিক সেক্টরকে যুক্ত না করবে, আপনি বলেন তো, এই যে তারা গেল আসলো, এর আগে তারা চায়না গিয়েছে এবং আসছে, তাতে এই সেক্টরের মানুষের কি আসলে কোনো উপকার হয়েছে? হয়নি, হবেও না। অথবা আমরা যে অতীতে গিয়েছি তখনও কি উপকার হয়েছে? হয়নি। কিন্তু আমরা আমাদের সব সময় তাদের সাথে যেতে হয়েছে অনেকটা যুদ্ধ করে। তো আপনি যাওয়ার জন্য যুদ্ধ যখন করবেন, তখন কিন্তু অন্যান্য সামগ্রিক প্রস্তুতিগুলো থাকে না বা হয়ে ওঠে না। এই যুদ্ধটা যদি না থাকতো, ধরে নেন, তাহলে সামগ্রিক প্রস্তুতি নেওয়ার সময় পেতে না। অতীতে যখন গিয়েছি তখন দেখা গেছে স্টলগুলোতে অতীত সরকারের গুণগানের বই, এবং এখনো কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আসার পরও কিন্তু এখনো কিন্তু দেখবেন যে এই সরকারের গুণগানের বইগুলো ওখানে প্রদর্শিত হচ্ছে। আমি কতদিন আগে ওই একটা ছবি দেখলাম, অথবা একটা নিউজে দেখলাম, ওইখানে দেখলাম এবার ওই ডিসপ্লেতে দুমাইয়া মনে করেন এই সরকারের যাদের যাদের বই আছে তাদের বইগুলো ডিসপ্লে করেছে। অন্যান্য বই করেছে, কিন্তু ওই আগে যেমন দেখতাম বঙ্গবন্ধুর বই, এখন আবার দেখি ইনুস সাহেবের বই। তো এটা একটা সমস্যাই আর কি। আচ্ছা, ফিরোজ ভাই, আপনার কথা একটু এটাই দুঃখজনক। আমাদের ইন্ডাস্ট্রির কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই দুঃখজনক, কিন্তু আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই 2015 সালে আমাদের এই ফ্রাঙ্কফুর্ট বইমেলা প্রথমবারের মতো বাংলাদেশ স্ট্যান্ড হয়েছিল, এবং সেই স্ট্যান্ডটি কিন্তু মানে সেই সময়ের আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তৎকালীন মন্ত্রী, তার আগ্রহে কিন্তু আমাদের প্রকাশক সমিতির মাধ্যমে কিন্তু স্ট্যান্ডটি হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু প্রকাশক সমিতি ধারাবাহিকভাবে 16, 17, 18, 19 বা 2000 বা এর পরবর্তী কিন্তু সমিতি ওতপ্রোতভাবে জড়িত ছিল। যদিও বাংলাদেশ একাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ছিল, পরবর্তীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতিও ছিল। গত বছর এবং এর আগে 1-2 বছর আমরা দেখতে পেয়েছি যে আমাদের একেবারেই যে জাতীয় গ্রন্থ কেন্দ্র, সেই গ্রন্থ কেন্দ্র এই মেলাটিতে নিজেদের দায়িত্বে যাচ্ছে, এবং তারা আসলে প্রকাশক সমিতি কিংবা প্রকাশকদেরকে পাশ কাটিয়ে যাচ্ছে। তো আমার এই বিষয়ে আমি একটু টুটুল ভাইয়ের কাছে যদি আসি, সেটা হচ্ছে যে আমরা যারা সারা বছর বিশ্বের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান কিংবা ফ্রাঙ্কফুর্ট বা আন্তর্জাতিক প্রকাশকদের যারা ফেসবুকে অ্যাক্টিভ, আমাদের একটি গ্রুপও আছে পাবলিশার্স উইদাউট বর্ডার্স, আমরা দেখি যে সমগ্র বিশ্বে এই যে আন্তর্জাতিক বইমেলাগুলি, সেখানে কিন্তু প্রকাশকদেরই প্রাণ চঞ্চলতা থাকে। আন্তর্জাতিক বইমেলায় কপিরাইট বিক্রি, বইয়ের রাইটস বিক্রি, সেখানে এজেন্ট কিংবা সেখানে এডিটর্স, সেখানে পাবলিশার্স এবং এবং রাইটার্স, তার মানে আন্তর্জাতিক বইমেলায় লেখকরা কিন্তু কম, আনাগোনা প্রকাশকদের কিন্তু মূলত বেশি বিচরণ থাকে। টুটুল ভাই, আপনার কি মনে হয় এই যে আমাদের দেশে আন্তর্জাতিক অঙ্গনে এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলার জার্নি এবং যাত্রা, শুরুটা একরকম ছিল, কিন্তু বর্তমানে যা হচ্ছে এটা প্রকাশনা ইন্ডাস্ট্রিতে কতটুকু আসলে প্রভাব ফেলবে? আপনার কি মনে হয় আপনার অভিজ্ঞতা থেকে? ধন্যবাদ সোহেল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি জার্মান দেশে যাওয়ার আগে একটুখানি গৌরচন্দ্রিকা দিতে চাই। সেটা হলো যে এটা এখন অক্টোবর মাস। তো অক্টোবর মাস আমার কাছে বাংলাদেশের প্রকাশনা
জগতের একটা বড় পরিবর্তনের একটা মাস। কারণ 2015 সালের অক্টোবরের 31 তারিখ একজন প্রকাশককে তার বই প্রকাশের জন্য এখানে হত্যা করা হয়েছিল, ফয়সাল আরিফিন দীপন, আমরা সবাই জানি, এবং আরো একজন প্রকাশককে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল। তো এরপর থেকে বাংলাদেশের আহ আহ, বই প্রকাশের ধরন ধারণ এবং বই প্রকাশের উদ্দেশ্য এবং বই প্রকাশের গতি প্রকৃতির এমন পরিবর্তন হয়েছে, যেটা আমি এখান থেকে অনেক কিছু আহ, প্রত্যক্ষ করতে পারি এবং আমি সেটা দেখি। তো দীপনের তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই আলোচনাটা শুরু করতে চাই। আমি আপনাদের যে আন্তর্জাতিক বইমেলা, ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ প্রত্যক্ষ করেছি 2019 সালে। এর আগে 2015 সাল পর্যন্ত, 2016 সাল পর্যন্ত আমি বাংলাদেশের সৃজনশীল জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা যে সমিতি এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির একজন সদস্য ছিলাম, কিন্তু আমি কোনোভাবে আমার সুযোগ হয় নাই যে এই সমস্ত মেলায় যারা অংশগ্রহণ করতেন তাদের সাথে যুক্ত হওয়ার। আমি শুধুমাত্র অংশগ্রহণকারী হিসাবে কলকাতা বইমেলায় 2বার বোধহয় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু এটার আয়োজন, এটার যে অর্গানাইজ করা ইত্যাদি ইত্যাদি ব্যাপারে বাংলাদেশের প্রকাশকদের যে উদ্যোগ এবং চিন্তাধারা, সেগুলোর সাথে আমি কখনোই সংশ্লিষ্ট থাকার সুযোগ পাইনি। তো 2019 সালে আমি যখন ফ্রাঙ্কফুর্ট বই মেলায় গিয়েছিলাম, সেটা আমি গিয়েছিলাম বর্তমানে আমার আশ্রয়স্থল নরওয়ে সরকারের পক্ষ থেকে। কারণ সে বছর ফ্রাঙ্কফুর্ট বই মেলার থিম কান্ট্রি ছিল নরওয়ে। সেই হিসাবে নরওয়ের পক্ষ থেকে একজন নির্বাসিত লেখকের পরিচয়ে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু সেখানে গিয়ে আমি যারা বাংলাদেশি যে আমার ভাই বন্ধুদের সাথে যখন দেখা হলো, সেটা আমার জন্য একটা বিশাল প্রাপ্তি ছিল। তো সার্বিকভাবে আমার আরো বেশ কিছু আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছিল যে অপ্রাপ্তিটুকু বা যে কমতিটুকু আমি প্রত্যক্ষ করেছিলাম বাংলাদেশের স্টল থেকে বা পূর্ববর্তী মেলায় অংশগ্রহণকারী করণের যে তথ্যগুলো নিয়েছে, এবং পরবর্তীতেও আমি এবছরও বাংলাদেশে যে স্টল আছে সেটার ব্যাপারে আমি চেষ্টা করেছি কিছু তথ্য সংগ্রহ করতে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যে জিনিসটা ফোকাস করেছেন, যে সেখানে প্রকাশকদেরকে সবসময় এক ধরনের অবহেলা করা হয়েছে এবং প্রকাশকদেরকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। এটা আসলে এই মেলায় যে কোনো ধরনের অংশগ্রহণকে এক ধরনের ব্যর্থতায় পর্যবসিত করে। তো কারণ প্রকাশক যদি মেলায় অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেই মেলায় অংশগ্রহণের আসলে কোনো মানে কি দাঁড়ায়? আর প্রকাশকদেরকে অংশগ্রহণের করার জন্য এটা আসলেও একটা রাষ্ট্রীয় আয়োজন, এবং রাষ্ট্রকে সবসময় এটা একটা সমন্বয় করতে হয় প্রকাশক এবং লেখকদের সাথে। এবং সেটাও শুধু না, এটার সাথে একটা অনুবাদের ব্যাপারও জড়িত থাকে। তো এই অনুবাদ যারা করে থাকেন বা অনুবাদ যারা অনুমতি নিয়ে অনুবাদ করবেন, বা নিজের দেশের সাহিত্যকে অন্য দেশের মানুষদের কাছে তুলে ধরার যে ব্যাপার, আয়োজনগুলা, প্রস্তুতিগুলা, আমার কাছে সেই প্রস্তুতিগুলোর খুবই অভাব মনে হয়েছে বাংলাদেশের স্টল দেখে। আমরা দেখেছি যে যখন যে দল থাকে, ফিরোজ ভাই উল্লেখ করেছেন যে বর্তমানে এই বছর ডক্টর ইউনূসের বই দিয়ে সয়লাভ সেই বাংলাদেশ স্টল। আসলে এইভাবে সয়লাভ করে লাভটা কি? এতে কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়, না বাংলাদেশের সাহিত্যকে বা বাংলাদেশের যারা চিন্তাবিদ আছেন, বুদ্ধিজীবী আছেন, তারা যে চিন্তাগুলো করছেন সেই চিন্তাটা সারা বিশ্বের মানুষের কাছে উপস্থাপনের কোনো সুযোগ পাওয়া যায়? সেটা তো হয় না। সেটা করার জন্য আমাদের এই কর্মকর্তারা, আমাদের কিছু প্রকাশকও অনেক বছর ধরে নানান ধরনের আন্তর্জাতিক বইমেলাগুলোতে অংশগ্রহণ করে থাকেন, কিন্তু তারা সেখানে যে অন্যান্য দেশের তারা কিভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে, তারা কিভাবে যোগাযোগটা করে অন্য দেশের প্রকাশক, অন্য দেশের অনুবাদক এবং অন্য দেশের লেখকদের সাথে কিভাবে যোগাযোগটা তৈরি করে, সেগুলো তারা প্রত্যক্ষভাবে দেখেন, কিন্তু দেখার পরে সেটা তারা কেন চর্চা করেন না,
এবং সেটা তারা অন্য প্রকাশকদের সাথে বা অন্য লেখকদের সাথে সেটা কেন সমন্বয় করেন না বা ভাগাভাগি করেন না, আমি জানি না সেটা কেন। এটা অবশ্য আমাদের একটা মনে হয় বাংলাদেশের আমাদের একটা জাতীয় চরিত্র। আমাদের আমলারা রাস্তা দেখার জন্য বিদেশে যান, আমাদের আমরারা ডিম সিদ্ধ শেখার জন্য বিদেশে যান, কিন্তু দেশে এসে ডিমটা ঠিকভাবে সিদ্ধ করতে পারেন না। একই পরিণতি আমার মনে হয় বইয়ের ক্ষেত্রেও হয়। তো এইটা খুবই দুর্ভাগ্যজনক। আমার মনে হয় যে বাংলাদেশের অনেক লেখক আছেন যারা আসলে অনেক শক্তিশালী লেখক, বাংলাদেশে অনেক চিন্তক আছেন যারা অনেক শক্তিশালী চিন্তক। তো তাদেরকে উপস্থাপন করা আন্তর্জাতিক এই যে বইয়ের সংযোগ বাজার যেটা, তো এইখানে এই এই উপস্থাপনটা কেন আমি জানি না কর্তৃপক্ষ কারা, তারা জাতীয় গ্রন্থ কেন্দ্র না বাংলা একাডেমি না সংস্কৃতি মন্ত্রণালয়, কিন্তু সরকারের যে রেসপন্সিবিলিটি এখানে আছে এটা তারা কেন বুঝে না আমি জানি না। এবং এটা অবশ্যই আমি এই কয়েকদিন আগেও একজন খুবই প্রবীণ একজন বাংলাদেশের বইয়ের সম্পাদক আমার সাথে কথা বলেছেন এবং তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে আপনি কি মনে করেন যে শুধুমাত্র কর্মকর্তারা বিদেশে গেলে বা বইয়ের মেলায় অংশগ্রহণ করলে কোনো কিছু লাভ হতে পারে বা এটা জরুরি কিছু? তা আমি তাকে উত্তরে বলেছিলাম যে এটা যে আসলে যারা এই বাংলাদেশের সাহিত্য এবং চিন্তাকে যথাযথভাবে আরো একজন প্রকাশককে বা আরেকটা অনুবাদক এজেন্সিকে বা আরো একজন অন্যান্য লেখকের সাথে সঠিকভাবে যোগাযোগ করিয়ে দিতে পারবেন তাদেরই যাওয়া উচিত। এই যোগাযোগের দক্ষতা যদি কারো না থাকেন তাহলে তিনি ওই ফ্রাঙ্কফুর্টে যাওয়া মানে এটা বেড়াতে যাওয়া, এছাড়া আর কোনো মানে দেশের বইয়ের জন্য কোনো লাভজনক কিছু ব্যাপার হবে না, কোনো কার্যকরী কোনো ব্যাপার হবে না। হ্যাঁ টুটুল ভাই, আপনার মনে আছে আপনি 2019-এ গিয়েছিলেন এবং 2019-এ কিন্তু আমিও প্রথমবারের মতো ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলাম। যদিও আমি ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলাম তখন নিজেকে যথেষ্ট তরুণী ভাবতাম, এবং সেই ফ্রাঙ্কফুর্টে যাওয়া কিন্তু আমাদের স্বপ্নের দৌড় থেকে ফ্রাঙ্কফুর্টে যাওয়া। ফিরোজ ভাইও সে বছর ফ্রাঙ্কফুর্টে ছিলেন। ফিরোজ ভাইয়ের সঙ্গে আমার মনে আছে, ফিরোজ ভাইয়ের মনে আছে যে আমি ফিরোজ ভাই কিন্তু দৌড়ে দৌড়ে বিভিন্ন স্টলে কিন্তু যাওয়ার চেষ্টা করছি এবং সাথে একটা ক্যামেরা ছিল, অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি। টুটুল ভাইয়ের যে নতুন একটি বই পাবলিশ হয়েছে, আপনার মনে আছে যে সেই টুটুল একেবারে আপনার প্রোগ্রামটা যেতে পারিনি, কিন্তু প্রোগ্রাম পর কিন্তু আমরা গিয়ে হাজির হয়েছিলাম আপনার সেই ছোট একটা পেপার ব্যাগ বই আমরা কিন্তু দেখেছিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বিভিন্ন স্টল আমরা যখন ঘুরেছি সেখানে আমরা দেখেছি, আমার স্পষ্ট মনে আছে আমরা তুরস্কের স্ট্যান্ডে ছবি তুলেছিলাম, ইন্দোনেশিয়ার যিনি পাবলিশার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রধান, তিনি প্রতিনিয়ত কাজ করেন, ওনার সঙ্গে ছবি তুলেছিলাম। এবং বিভিন্ন স্ট্যান্ডে থাইল্যান্ড সহ অন্যান্য যেসব জায়গার অন্যান্য বড় বড় দেশ তো আছেই, স্ট্যান্ড গুলিতে অভ্যর্থনা একটা ডেস্ক থাকতো, সেখানে টেবিল থাকতো এবং বিভিন্ন স্টলে অসংখ্য তরুণ এবং তারুণ্য দীপ্ত বিভিন্ন চেহারা কিন্তু আমরা দেখেছি। সেখানে আমরা তাদের এইজ না বলি, মানে একেবারেই তরুণ, তারা বিভিন্ন দেশের পাবলিশাররা যখন গিয়েছে বা এজেন্টরা যখন গিয়েছে তাদেরকে স্বাগত জানিয়েছে। কিন্তু আমাদের দেশের যে চরিত্র সেটা আমি যদি 2015 থেকে বলি, যে বছর আমাদের প্রকাশকরা ছিল, প্রকাশকরাও যথেষ্ট বয়সী প্রকাশক, এবং পরবর্তী থেকে যখন মেলাটাকে একেবারে সরকারি করে ফেলা হলো, মন্ত্রণালয়ের অধীনস্থ একটা ইভেন্ট বানিয়ে ফেলা হলো, আমাদের গ্রন্থকেন্দ্রের সব কাজ হয়ে গেল সরকারি কর্মকর্তাদের, অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকে কিভাবে তারা খুশি করবে। 1900 আমরা দেখেছি আমাদের সংস্কৃতি মন্ত্রীকে কিভাবে খুশি করবে, এবং পরবর্তী সময়ে কিভাবে তারা আসলে সাইট সিনে চলে যাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমাদের গ্রন্থকেন্দ্র থেকে তখন যারা গিয়েছিলেন তারা কিন্তু কোনো স্টলও ভিজিট করেননি। তাদের উদ্দেশ্য ছিল স্টলটা কোনো মতে পরিচালনা করবে এবং তারা বার্লিনে বা অন্যান্য জায়গায় ঘুরতে যাবে, কতক্ষণে তারা ঘুরতে যাবে। এবং সেখানে আমার বলার ইস্যু হচ্ছে আরেকটা, যে অসংখ্য তরুণদেরকে সেই সব মেলায় আসলে ইনক্লুড করা হয়। গ্রন্থকেন্দ্রের পরিচালক যে পদটা, সেই পদে যিনি থাকেন, কেউ কেউ আমরা এমন আছে 6 মাস থাকেন, কেউ 3 মাস থাকেন, কেউ 1 বছর বা 2 বছর থাকেন। অথচ গ্রন্থকেন্দ্রের যে তরুণ যে কর্মকর্তা, যিনি হয়তো 10 বছর 20 বছর যাবেন, পুরা মেলাটা যার মগজে থাকা উচিত,
যিনি পাবলিশিং সেক্টরটা সম্পর্কে নিয়মিত কাজ করবেন তাদেরকে না নিয়ে শুধুমাত্র পরিচালক এবং মন্ত্রণালয় থেকে আসলে কর্মকর্তারা যান। আমরা কিন্তু আমাদের ফিরোজ ভাই যেহেতু আমাদের বর্তমান প্রকাশক সমিতির মেলা সংক্রান্ত কর্মকর্তা, ফিরোজ ভাইকেও বলতে চাই আমাদের নেতারাও কিন্তু তাই করেছে, অর্থাৎ আমাদের তরুণ প্রকাশকদের কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের প্রকাশকদের লেখকদের এই যে এত বড় একটি আয়োজন সেখানে সম্পৃক্ত করতে কিন্তু প্রকাশকরাও ব্যর্থ হয়েছে। যদিও আমরা গিয়েছি প্রকাশকদের অন্য প্রকাশকদের পার্সোনাল যে সাত্বিক কথায় অনুপ্রাণিত হয়ে। তো ফিরোজ ভাই একটু বলবেন যে এই যে আমাদের তরুণদেরকে যুক্ত না করে লেখক কিংবা প্রকাশক কিংবা সরকারি কর্মকর্তা সেটা না করে এই যে আমাদের বয়োজ্যেষ্ঠ প্রকাশক, বয়োজ্যেষ্ঠ কর্মকর্তা, বয়োজ্যেষ্ঠ এই যে মন্ত্রণালয়ের যারা আছেন অধিকর্তা তারা বারবার যাচ্ছেন, সেখানে আমাদের ইন্ডাস্ট্রিটা কিভাবে ডেভেলপমেন্ট হবে বা এই মেলার প্রকৃত আসলে উদ্দেশ্যটা কি? আমাদের তো রাইটস বিক্রি করা। মন্ত্রণালয়ের কর্মকর্তা কিভাবে রাইটস বিক্রি করবেন? সেখানে প্রকাশকদের অ্যাক্টিভিটিটার পরিবর্তে এবং আমি বলতেছি তরুণ প্রকাশকদের অ্যাক্টিভিটির পরিবর্তে, অন্তর্ভুক্তির পরিবর্তে এই যে আমাদের অগ্র যারা বারবার বারবার যাচ্ছে 2015 থেকে 2025 10 বছর টানা, আমাদের সঙ্গে প্রাপ্তির খাতাটা তো শূন্য। ফিরোজ ভাই আপনার কাছে জানতে চাইছি এইভাবে আর কত? এটা হলো কি, প্রথমত আমাদের মানে আমি বলবো আমরা 53 বছর বা 54 বছর স্বাধীনতার পর আপনি বলেন তো আমরা কি তরুণদের স্পেস দিয়েছি? আমাদের রাজনৈতিক ব্যক্তির স্পেস দেয় নাই। একটা দেশের সমাজ এবং সংস্কার গড়ে ওঠে কিন্তু রাজনৈতিক নির্দেশনায় অথবা রাজনৈতিক প্রশ্রয়, এটা খুব সত্য কথা। তো এরা বয়স্কদের নেয়, বয়স্কদের প্রশ্ন কম থাকে, তরুণদের নেয় না, কারণ এদের প্রশ্ন বেশি থাকে। তরুণদের নিলে তো এত প্রশ্নের উত্তর হয়তো তারা দিতেই পারবে না। কারণ আমি একটু বলি, ওই বঙ্গবন্ধুর চেয়ারের ওই এনআই খান না কি যেন একজন আসছিল না সচিব, সম্ভবত এনআই খান না, হ্যাঁ গিয়েছিলেন, উনিও গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি বঙ্গবন্ধুর চেয়ারের কি যেন ছিল, 19 সালের কথাই বলতেছে। সে হঠাৎ ওই কামাল সাহেব, ওই যে আমাদের আগের যে সচিব, তারপর যে খালিদ সাহেব আগের যে মন্ত্রী, ওনাদের সামনে সে হঠাৎ একটা প্রশ্ন ছুড়ে দিল যে এয়ারপোর্টে উনি বঙ্গবন্ধুর বই দেখেন নাই। বুঝছেন কি জ্বালা? তাও আবার কোন এয়ারপোর্টে? ঢাকা এয়ারপোর্টে না, ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে। আমি বললাম ফ্রাঙ্কফুর্ট তো অনেক পরের কথা, আপনি ঢাকা এয়ারপোর্টে দেখছেন কখনো? ঢাকা এয়ারপোর্টে কিন্তু একটা লাইব্রেরির ছোট একটা লাইব্রেরি, মানে বই ডিসপ্লে হয়তো ওইটা বেচা কিনেই করে, একটা দোকান আছে বইয়ের। আমি ওই দোকানে যে সব মানে অকারণ বই দেখছি, আমি কিন্তু কখনো ভালো বই এখানে দেখি নাই, কি বাংলা কি ইংরেজি। এটা তো আমি বললাম তাকে যে আপনি তো এই সব স্যারেদের খুশি করার জন্য এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন করার আগে আপনার ঢাকাটা কনফার্ম করা উচিত ছিল, পরে ফ্রাঙ্কফুর্ট ভাবা উচিত ছিল। ফ্রাঙ্কফুর্ট আপনারা এই বই রাখবে কিনা? আপনারা এই বই প্রত্যেকে ভ্যানিটি প্রকাশনী থেকে প্রকাশ করেছেন, সরকারের অনেক টাকা নিচ্ছেন। আমি তো জানেন যে মাঝে মাঝে কথা বললে আমি রাগ হইলে আমার কিন্তু সোলানি দিয়ে দিই সবাই। তো এইটা হচ্ছে বাস্তবতা। তো আপনারা তরুণরা যখন যাবেন তখন তো অনেক কিছু জানতে চাইবেন, তা আপনাদের অ্যাক্টিভিটিস যদি তাদের চাইতে উজ্জ্বল হয়ে যায় আর তারা যদি এই কারণে নিজেদেরকে ম্লান অনুভব করেন, এই কারণেই তারা তরুণদের পছন্দ করে না। কিন্তু সত্যি কথা এই একটা দিক। আর একটা হইলো আমাদের বয়োজ্যেষ্ঠ প্রকাশকদের সাথে তাদের যে একটা সম্পর্ক দীর্ঘদিনের, এই সম্পর্কের কারণে তারা ওই বয়োজ্যেষ্ঠদেরই নেয়, আপনাদের তরুণদের নিবে না। কারণ এরা তো নিজেরা কোনোদিন স্বপ্ন দেখে না, ফলে স্বপ্ন দেখা তরুণদের এরা পছন্দ করে না। এদের কাজটা কি? এদের জীবনের কাজটা অফিসে আসা এবং একটা সময় রিটায়ারমেন্টে যে কিছু টাকা নিয়ে আরামে এসে জীবন যাপন করা, আর 9-6 করে যেই টাকা কামালো ওই টাকাগুলা ওই বিভিন্ন দেশে পাঠাইয়া রাজার হালতে জীবন যাপন করা, এই তো এদের কাজ। এদের এর বাইরে কোনো কাজ না। আমি তো বলি আজকে বাংলাদেশের যতটা ডেভেলপমেন্ট হয়েছে, আপনি বলেন তো এই ডেভেলপমেন্টের কিন্তু মূল ভূমিকাই ছিল ব্যবসায়ীরা। কোন ব্যবসায়ী? সরকারি না, বেসরকারি সেক্টর থেকে। এবং এই বেসরকারি সেক্টর থেকেও যে ব্যবসায়ী এই ব্যবসাগুলো করছে, আমি তো বলবো বেসরকারি ব্যবসায়ীদের করাপ্ট করেছে বিভিন্ন সময়ের সরকারগুলা, তাদের দলকে ভারী করার জন্য, তাদের দলকে পয়সা দিয়ে প্যাট্রন করার জন্য। ফলে এই কালচারটা আমাদের গড়েই উঠে নাই। আপনি হয়তো বিভিন্ন জায়গায় যান, আপনি ভারতে বহুবার গেছেন, আপনি একবার ভাবেন ভারতে দ্বাদশ শ্রেণীর শিক্ষা ব্যবস্থা 80 সালের আগে থেকে, অর্থাৎ আমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষা ব্যবস্থাটা 80 সালের আগে থেকে, ভারতের পাশে আপনি দেশ, আপনার শিক্ষা ব্যবস্থাটা এই এত বছরে সেই জায়গায় আনতে পারেননি।
তো আপনি বুঝেন না যে আচ্ছা আমরা কতটা অবাক একটা আচ্ছা শাসনের ভিতর সবসময় থাকি। ফিরোজ ভাই, আসলে আমাদের এই আয়োজনটা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি সরকারি আয়োজন এবং আমলা নির্ভর একটি আয়োজনে পরিণত হয়েছে। যেই এই ধরনের আয়োজনগুলো কিন্তু আমাদের জেলা এবং কিংবা বিভাগীয় জেলাগুলিতে একই কিন্তু চরিত্র, অর্থাৎ তাদের একটা ফান্ড থাকে এবং সেই ফান্ডটা খরচ করার জন্য তাহলে জেলা বিভাগীয় ঠিক বইমেলাগুলি আছে। আয়োজিত হয়। সেই মেলাগুলি চূড়ান্ত ফ্লপ হয় এবং আমরা দেখেছি যে সিলেটে বইমেলা আয়োজিত হচ্ছে, কোনো মেলায় কোনো সমস্যা, কাউকে পাওয়া যায় না, কারণ সবাই চা বাগানে চলে গেছে। কক্সবাজারের মেলায় বইমেলা আয়োজিত হয়েছে, কোনো সমস্যায় কাউকে পাওয়া যায় না, কারণ তারা সমুদ্র সৈকতে চলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের একেবারে চিরাচরিত চরিত্র, ফ্রাঙ্কফুর্ট আয়োজনটা তাই। কিন্তু আমি সরকারের সমালোচনার বাইরে থেকে সমালোচনা নিজেদের দিকে যদি একটু আনতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে প্রকাশক সমিতি, আমাদের পাবলিশার্স হুম, অ্যাসোসিয়েশন, হুম, স্বাধীনতার 54 বছর আমরা পেরিয়ে গেছি। এই 54 বছরে প্রকাশকদের নিজস্ব আয়োজনে একটি বইমেলা হয়নি, যেই দাবিটার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলাম। 54 বছর হুম। লাগছে কেন আমাদের প্রকাশকদের, কেন একটি নিজেরা কেন একটি বইমেলা আয়োজন করতে পারছি না? আগে তো আমরা এক ধরনের নেতৃত্ব দেখেছি, আপনারা নতুন নির্বাচনী নেতৃত্ব, একেবারে স্ট্রেট হুম। কাট উত্তর দিবেন যে আমাদের সমস্যা কি, বাংলা একাডেমি বইমেলা আয়োজন করবে, তাদের ঘাড়ে বন্দুক রেখে আমাদের কেন মেলা করতে হবে? প্রকাশক সমিতি কেন মেলা করতে পারে না, কেন তাদের ইচ্ছা হয় না, বইমেলায় যারা দায়িত্ব থাকে কেন এই জিনিসটা বারবার এড়িয়ে যায়? তাদের আমাদের সমিতির কেন গ্রন্থমন্ত্র লাগে, কেন আমাদের সমিতির বাংলা একাডেমি লাগে? বাংলা কলকাতায় আমরা যে একটা বইমেলা করেছিলাম, বাংলাদেশ বইমেলা, দারুণ একটি সফল বইমেলা ছিল, আপাতত যেটি বন্ধ আছে। তো এই ধরনের আমরা যদি উদ্যোগ আয়োজন নেই, আমরা তো সাকসেস হই। আপনি একেবারে চূড়ান্ত দায়িত্বপ্রাপ্ত মানুষ, আহ্বায়ক বইমেলা স্ট্যান্ডিং কমিটি, আমি সরাসরি জানতে চাই এই ব্যর্থতা আর কত বছর আমরা বহন করব? সরকারি প্রতিষ্ঠানের কাঁধে বন্দুক না রেখে আমরা বইমেলা কবে নিজেরা আয়োজন করব পৃথিবীতে, সকল বইমেলার আয়োজক পাবলিশাররা? আচ্ছা, এই ব্যাপারে যেহেতু সাংগঠনিক ব্যাপার, এই ব্যাপারটা আপনার একটু ক্লিয়ার করি আমি। আপনি দেখেন, আপনি এই সমিতির সাথে কম বেশি একটু জড়িত, বাপুর সম্পর্কে অনেক কিছু জানেন আপনি। তো বাপুসের মোট 27টি স্ট্যান্ডিং কমিটি। এই 27টি স্ট্যান্ডিং কমিটি কিন্তু ধরে নেন ওই বিভিন্ন পাঠ সংক্রান্ত, একটা ধরে নেন মাদ্রাসা, কোনোটা পাঠ্য, কোনোটা গ্রামার, কোনোটা কি বলে ইবতেদায়ী বা কওমি, ইত্যাদি ইত্যাদি মিলে মোট আমাদের কেজি আছে। তার ভিতরে 27টি হলো স্ট্যান্ডিং কমিটি। সৃজনশীলের জন্য 2টি স্ট্যান্ডিং কমিটি, একটা সৃজনশীল সাহিত্য, আর একটা হলো সৃজনশীল মেলারে কেন্দ্র করে মেলা। দেখেন, অন্য কোন সেক্টরে কিন্তু দ্বন্দ্ব নাই, কিন্তু সৃজনশীলের দ্বন্দ্ব খুব পুরানো। পুরানো কেন? এই যেই নেতারা সৃজনশীল সমিতি গঠন করছিল, সেই নেতারা কিন্তু পূর্বে এই বাপুসেই ছিল, পুস্তক সমিতিতেই ছিল। তারা ধরে নিলাম তারা সুন্দরভাবে চিন্তা করছে যে সৃজনশীলের জন্য আলাদা প্ল্যাটফর্ম লাগবে। সেই জিনিসটা কিন্তু তারা দ্বন্দ্ব দিয়েই তৈরি করছে, তারা কিন্তু সম্পর্ক দিয়ে সমিতিটা তৈরি করে নাই। যেহেতু দ্বন্দ্ব দিয়ে সমিতিটা তৈরি করছে, এই দ্বন্দ্বে দ্বন্দ্বে কিন্তু কাটাইছে তারা 18-20 বছর বা আরো বেশি, কম বেশি। এবং এক সময় তারা মামলায় জড়ায়, মামলা যায় এই সমিতিটা নিষ্পত্তি হয় যে ওই সমিতিটা মানে থাকবে না, এই মূল একটা সমিতি থাকবে এই দেশে। আচ্ছা, যদি তাই হয়, আমি মামলার সর্বক্ষেত্রে হেরে গেলাম, যেহেতু হেরে গেলাম, আমার কিন্তু আর কোনো স্বপ্ন নাই, তাহলে আমি এই জায়গাটাকে কেন রিপেয়ার করব না? আপনি যদি ঘরের একটা পিলার নষ্ট হয়ে যায়, ওই পিলারটা আর কোনোভাবে কাজেই আসবে না, তাহলে ঘরটা বাঁচাতে হলে আরেকটা যে পিলারটা আছে ওই নষ্ট পিলারটারই কিন্তু আপনাকে হয় চেঞ্জ করতে হবে, আর নয় রিপেয়ার করে ঘরটাকে বাঁচাতে হবে। আমরা কিন্তু সেই পথে গেলাম না, এখনো আমরা কিন্তু দ্বন্দ্বের পথেই আছি। যেহেতু এই যে বই মেলাটা নিয়ে বললেন, আমরা দেখলাম অতীতে আমরা বাংলা ফেব্রুয়ারির মেলা আমরা কিন্তু মার্চে করছি, নিশ্চয়ই আপনার মনে আছে। মার্চের আমরা 21-এর মেলা মার্চে মার্চেও তো, করেছি, এপ্রিলের দিকে করেছি। হ্যাঁ, না এপ্রিল পর্যন্ত যায় নাই, মার্চেই করেছি। মার্চের শেষের দিকেই শেষ হয়েছে মেলা। মার্চে তো আমরা যেহেতু এবার রাজনৈতিক সংকট আছে, মবের সংকট আছে, খেয়াল করি, এবং আরো বেশ কিছু সংকট আছে। এই ধরনের সংকটের কারণে আমরা মেলাটারে পিছনে না নিয়ে একটু আগায় নিছি, আগায় নিয়া। এবং আপনি জানেন সোহরাওয়ার্দী উদ্যান, এই যে আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে সোহরাওয়ার্দী উদ্যান ভীষণ ব্যস্ত থাকবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে। আপনি জানুয়ারিতে সোহরাওয়ার্দী উদ্যান পাওয়াটা খুব টাফ ব্যাপার, এইটাই মূল সমস্যা। এই কারণে আমরা ডিসেম্বরের 17 থেকে জানুয়ারির 17 তারিখ, এবং আমরা না, ওইখানে উপদেষ্টারও অনলাইনে ছিলেন,
তারপর সচিব ছিল, মনির ভাই ছিল, আমাদের সমিতির আমরা 4-5 জন ছিলাম, এইভাবে নিয়ে আমরা একটা সময় নির্ধারণ করলাম। কিন্তু বাংলা বাজারে কি হলো, আরেকটা গ্রুপ সৃজনশীলের ইমোশনে চলে গেল। কি ব্যাপার, ফেব্রুয়ারির মেলায় ফেব্রুয়ারি কি করবে? কেন ভাই, আপনি 2 বছর আগে যদি ফেব্রুয়ারির পর করতে পারেন, এখন কেন ফেব্রুয়ারির আগে করতে পারবেন না? এই এত বড় একটা ক্রান্তিকাল সময়ে। তারপর এরা এটা নিয়ে অনেক ক্যাম্পেইন করার পর সরকার দেখলো যে এরা তো নিজেরা দ্বিধা বিভক্ত, আমাদের দরকার কি, এদের বিভক্তিতে আমরা এটা নিয়ে চুপ থাকি, আমরা অন্য কাজ করি। তারা তাদের অন্য কাজে চলে গেছে, এটা স্থগিত করে। কথাটা বলতে, তো আমাদের মাঝের এই দ্বন্দ্ব, এবং খুব অবাক হবেন আপনি, এই দ্বন্দ্বটা কিন্তু কন্টিনিউ করার পিছনে আমাদের সিনিয়র প্রকাশকদের কিন্তু অনেক ভূমিকা আছে। এরা কোথা থেকে টাকা পায় আমরা জানি, কোথা থেকে এদের মনে করেন খাবার আসে আমরা জানি, কিন্তু এটা ছোট্ট একটা জায়গা আমরা জানি, হয়তো বলি না। কারণ আপনি ঝগড়া করতে চাইলে হয়তো আমার আগ্রহ নেই, আমি ঝগড়া করতে চাইলে হয়তো আপনার আগ্রহ নেই, ভদ্রলোক হিসাবে চুপ থাকি, বেরা নেন। কিন্তু দ্বন্দ্বের পরিণতি কি হলো, মেলাটা স্থগিত হয়ে গেল। এখন আমি সর্বশেষ যে সচিবের সাথেও কথা বলছি, আমি ডিজির সাথেও কথা বলছি, আমি তাদেরকে বললাম, দেখেন মেলার সময় দিলেন আমাদেরকে নিয়ে, কিন্তু স্থগিত করলেন আমাদেরকে ছাড়া, এটা আপনারা ঠিক করেন বলতেছে। তো যাই হোক, তো এখন তারা বলতেছে নির্বাচনের পর মেলা করে। কিন্তু দেখেন নির্বাচনের মেলা করার পর কেন সম্ভব না সেটা একটু শুনেন। জানুয়ারি মাসটা নির্বাচন পর্যন্ত, যদি নির্বাচন, আপনার যদিও বাজারে একটা কথা আছে নির্বাচন হবে না, কিন্তু যদি না হয় সেই ডিসিশনটা আসবে ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে আসবে না, টেনশন করেন না আপনি। কোনো কারণে যদি না হয়, আমি জানি না হবে, আমি বিশ্বাস করি নির্বাচন হবে। তো যদি নির্বাচন হয় আমাকে এটাই মেনে নিতে হবে, কারণ এখনো নির্বাচন না হওয়ার মতো কোনো কারণ আমাদের চোখে দৃশ্যমান না। তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগ পর্যন্ত এই মাঠ রাজনীতিবিদদের হাতে থাকবে। তাহলে আপনি তার মানে কাঠামো করার আপনার কিন্তু সুযোগ নেই। তাহলে নির্বাচনের পর আপনি যদি কাঠামো করতে চান, এই সরকার কি আসলে সেই সময় থাকবে? নির্বাচনের পর তো XYZ একটা সরকার আসবে, সে আসার পর খুব তড়িৎ গতিতে আপনার মেলার কাজ করবে, অন্য কাজ ফালাইয়া, এটাও আমি বিশ্বাস করি না। তার মানে এই মেলাটা আমরা সবাই এই জাতি মিস করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো মূল আচ্ছা যে ফিরোজ ভাই, জায়গাটা, আমরা সৃজনশীলের দ্বন্দ্বের কারণে আমরা এখনো পিছায় আছি। দ্বন্দ্বগুলো না থাকলে এইভাবে পিছায় থাকতাম না। আচ্ছা ফিরোজ ভাই, আপনাকে আরেকটা প্রসঙ্গ বলি, সেটা হচ্ছে যে আমরা, হ্যাঁ, 21শে বইমেলার প্রসঙ্গটা আপনি বলেছেন, এটাতে হয়তো আমাদের অনেকেই উপকৃত হবে যারা বইমেলা নিয়ে শঙ্কায় ছিলেন। আমরা যেটা, আপনি জানেন যে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণ করতো, কিন্তু বিগত 2 বছর যাবৎ সেটিও আমাদের বন্ধ রয়েছে। এবং কলকাতা তাদের মূল একটি দাবি ছিল যে বাংলাদেশের অমর একুশে গ্রন্থমেলায় তারা আসলে অংশগ্রহণ করতে চায়, যেটি আমরা আবার চাই না, কারণ আমাদের এটা ন্যাশনাল মেলা, ওদেরটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। তো সেখানে হচ্ছে বাংলাদেশে আমরা কিন্তু এই যে একটি এক সময় আমাদের আন্তর্জাতিক বইমেলা হতো, কিন্তু এখনো কিন্তু সেই মেলাটিও কিন্তু হয়নি। গত বছর আপনার মনে আছে যে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক ফ্রাঙ্কফুর্ট থেকে যখন দেশে আসেন, উনি একটি মিটিং করেছিলেন, এবং উনি কিন্তু বলেছিলেন একটি আন্তর্জাতিক বইমেলা আয়োজন করার উনি একটা উদ্যোগ নেবেন। তো সেই উদ্যোগটিও নেওয়া হচ্ছে না। এবং আমার আবারও প্রশ্ন যে একটি আন্তর্জাতিক বইমেলা, একটু একটু আপনি জাতীয় কি মিনার ভাইয়ের কথা বলতেছেন? না না না, আফসানা বেগম আমাদের যে বর্তমান আফসানা পরিচালক, বেগম। উনি কিন্তু গত বছর ফ্রাঙ্কফুর্ট বইমেলা ঘুরে এসে প্রকাশক দিনে একটি মিটিং করেছিলেন। যদিও মিটিং এ অনেক কিছু বলেছিলেন, কিন্তু পরবর্তীতে আমরা কোনো ফলো আপ জানি না। এবছর আরো একটি মেলা উনি গিয়েছেন, আশা করি উনি আসার পরে হয়তো আবার একটি মিটিং ডাকবেন, সেখানে হয়তো আরো কাউকে কিছু বলবেন। অর্থাৎ কাজের আগে না, মানে কাজের পরে খালি তথ্যটা জানানো আর কি, হয়তো আপনাদেরকে তথ্য জানানোর জন্য আপনাদেরকে ডাকবে। তো আমার আবারও প্রশ্ন, আপনি যেহেতু বর্তমানে মেলা পরিচালক, দেশে একটি জাতীয় বইমেলা, দেশে একটি বিভাগীয় বইমেলা, কিংবা যে কোনো ধরনের বইমেলা প্লাস আন্তর্জাতিক বইমেলা, আমাদের সমিতির পক্ষে আমরা এই মেলা আয়োজন কি আশা করতে পারি কিনা, আপনি খুব অল্পতে যদি সরাসরি বলেন যদি উত্তরটা। আন্তর্জাতিক বইমেলা, আন্তর্জাতিক বইমেলা কিংবা জাতীয় বইমেলা, বিভাগীয় বইমেলা, আমরা সাধারণ প্রকাশকরা চাই আমাদের সমিতির মাধ্যমে বইমেলা আয়োজিত হোক, এটা সম্ভব কিনা? আমি একটু বলি। আমরা আমরা বর্তমানে আমাদের কিছু কাজ করতেছি, আমরা অবশ্যই কাজ করতেছি। সেই কাজের ভিতর একটা অংশ আছে, সারা দেশে আমাদের বইমেলা আমরা শুধু সমিতির মাধ্যমে আয়োজন করার একটা কাজ আমাদের চলতেছে। এখন হয়তো এবছর পারবো কিনা আমি জানি না, কারণ রাজনৈতিক সংকটটা হইলো বড় ব্যাপার, আমার নিরাপত্তার ব্যাপারটা হইলো সবচেয়ে বড় হয়ে আসবে। তবুও আমি চাইবো এবছর না হলেও
যে যদি মানে জানুয়ারিতেও করা যায় কিনা, কিন্তু আমার টার্গেট আছে ডিসেম্বরে বইমেলাটা করা দেশ জুড়ে। এই ব্যাপারে আমাদের কিছু না কাজ আসলে এটা চলতেছে অলরেডি। ব্যাপারটা তো ব্যক্তিক না, আমরা হচ্ছে সমিতি যদি কোনো উদ্যোগ নেয় সেটা তো আপনি না থাকলেও অন্য কেউ নিশ্চয়ই সেটা কন্টিনিউ করবে। আমরা চাই আসলে এটা আমাদের আবার সমিতিটা পরের আরো কথা, গতিশীল হোক, এটা সাধারণ প্রকাশকদের দাবি যেটা। এটা একটু পরের কথা। কেন বলি, আমি একটু বলি। আমরা এ পর্যন্ত এই গ্রন্থকেন্দ্রের মেলাগুলোতে কি দেখেছি? আমরা দেখেছি যে বই মেলা স্ট্যান্ডিং কমিটির নেতারা ওই কি বলে ওই বিভিন্ন জেলায় যে হাব ভাবে থাকতো, এই তো, আর তো কোনো কাজ ছিল না তাদের। ঢাকার লোক কুমিল্লায় যে কি মেলা কি করবে বলতেছে, কুমিল্লার লোক যে পর্যন্ত সম্পৃক্ত না হবে মেলাগুলো কি আসলেই জমবে? আমি এবার এই আপনার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের এই গ্রন্থকেন্দ্রে এটা রেজুলেশনে আনছি যে এখন থেকে জেলার সেক্রেটারি সভাপতি ওই জায়গার স্থানীয় মেলার সরকারের সাথে সম্পৃক্ত থাকবে। এখন আর কেন্দ্র ওইখানে যাবে না, কিন্তু কেন্দ্র সবসময় এই বিষয়টা মনিটর করবে। তো এই পরিবর্তনটা আমি আনতে পারছি। আপনারা আরেকটা জিনিস জানবেন, এখন থেকে সমস্ত বইমেলায় শিশু কর্নার হবে একটা। এই পরিবর্তনটা কিন্তু আমি এর ভিতর এই গ্রন্থকেন্দ্রের রেজুলেশনে অন্তর্ভুক্ত করছি, আনছি এগুলা ওদের বোর্ড মিটিং ওনাদের এবং মেলা কমিটির মিটিং। তো এই দুইটা পরিবর্তন আপাতত হয়েছে। আর একটা পরিবর্তন হয়েছে হইলো, ওনারা সবসময় প্রেসিডেন্টকে ডাকতেন, এটা আপনি জানেন কিনা জানি না, পরিচালকদের কিন্তু মিটিং এ ডাকতেন না। সেইটাও আমি পরিবর্তন করাইছি যে না, পরিচালকরা আসবে, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এটি আসা অনেক দূরের ব্যাপার, কারণ তারা কাজে ব্যস্ত থাকে। এই তিন চারটা পরিবর্তন আমি অলরেডি করে দিছি গ্রন্থকেন্দ্র, এবং এটা রেজুলেশনের মাধ্যমে। এটা যে আবার চেঞ্জ হয়ে যাবে আপনি দাবি না তুললে চেঞ্জ হবে না, সমিতি থেকে যদি আর কখনো পুশ না করা হয় চেঞ্জ হবে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। আমি একটু টুটুল ভাইয়ের কাছে ফিরতে চাই। টুটুল ভাই, আপনার মনে আছে আমরা যখন আজিজ মার্কেটে ছিলেন, আপনি যখন ছিলেন, দীপন ভাই সহ ওখানে অন্যান্য সবাই মিলে আমরা হেমন্তের বইমেলা নামে একটি মেলার আয়োজন করেছিলাম পাবলিক লাইব্রেরি জুড়ে, এবং সেই বইমেলাটা আমরা প্রায় 7 বার করেছিলাম। এবং এর বাইরেও আমরা মহানগর বই উৎসব নামে আমাদের সৃজনশীল এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশন সমিতি 2014 সালে পাবলিক লাইব্রেরি কিন্তু একটি বইমেলা করেছিলাম। অর্থাৎ এই যে পাবলিক লাইব্রেরি চত্বর জুড়ে প্রকাশকদের আয়োজনে ছোট্ট ক্ষুদ্র বইমেলা, কিন্তু সেই বইমেলাগুলো কিন্তু সফল হয়েছিল টুটুল ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে। তো সেই অভিজ্ঞতা সহ আপনি যদি একটু ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভটা আমাদের একটু বলেন, যে বাইরের দেশে বিভিন্ন সারা বছর যে বইমেলাগুলি হয়, সেই বইমেলাগুলি আসলে কারা করে, কিভাবে করে। এবং এই যে ফিরোজ ভাইয়ের কথা শুনলেন, ফিরোজ ভাই বর্তমানে আমাদের সমিতি বলতে আমাদের ট্রেড বডি এবং রেজিস্টার্ড ট্রেড বডি কিন্তু একটাই বর্তমানে, বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। এই যে ফিরোজ ভাইয়ের মুখে যে আশাবাদ কিংবা অভিজ্ঞতা, কেন ব্যর্থতার কথাও শুনলেন, টুটুল ভাই যদি আমাদেরকে বলেন আমরা আসলে কিভাবে প্রকাশকদেরকে আরো উদ্যোগী হয়ে কিভাবে আমরা আসলে মেলা করতে পারি, পৃথিবীতে আসলে কিভাবে মেলাগুলি হয়। আসলে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কমিটমেন্ট দরকার, যে বই আমরা কেন প্রকাশ করব, বই আমরা কেন বিপণন করব, বই কেন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব। এই ব্যাপারে আমাদের একটা নিজস্ব অঙ্গীকার দরকার, আমাদের দর্শন ক্লিয়ার থাকা দরকার, এবং সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের মধ্যে যে বিভেদ, যেটা ফিরোজ ভাই এতক্ষণ বললেন, সেটা থাকার কথা না। কারণ সেটা হলো বই বিক্রয় করা বা বই বিভিন্ন জায়গায় সাপ্লাই করার যে যে বিরোধটা, সেইটাই আসলে আমার মনে হয় যে আমাদের সমিতির বা নেতৃবৃন্দের যে বিভাজনটা, সেটা সেইখানেই পরিলক্ষিত হয়। কিন্তু আমি আমার জায়গা থেকে, যেহেতু সেই জায়গাগুলোতে প্রবেশের কখনো প্রবেশাধিকার পাই নাই, তো সেটার বাইরে থেকে আমি সবসময় আমার জায়গাটা দেখেছি। তো আপনারা জানেন যে হেমন্তের বইমেলা যে কিভাবে সফল হয়েছিল, এবং সেটা ক্রমেই একটা ক্রমবর্ধনশীল একটা মেলা হয়ে উঠতেছিল। কিন্তু 2015-তে দীপন মারা যাওয়ার পরে, সেই সময়ের পরে এই মেলাটা আর কেন হইল না, সেই উত্তর সোহেল আপনি আমার চেয়ে ভালো দিতে পারবেন। তো এই যে রাজনৈতিক ইশারার পরিবর্তন, এটা একটা বড় ব্যাপার আমার মনে হয়। এবং এই জায়গাটায় মানে আপনাদের বা আমি যেহেতু নাই, আমি আমাদের বলতে পারতেছি না, যে ওই স্ট্যান্ডটা দৃঢ়ভাবে আর থাকে নাই। হ্যাঁ, সবাই হয় এক পা পিছায় গেছেন, ভয় পাইছেন, অথবা নিজেদের জায়গা থেকে নিজেরা সরে আসছেন। এটা হলো বড় একটা ব্যর্থতার জায়গা, যে কারণে হেমন্তের বইমেলার মতো একটা সম্ভাবনাময় বইমেলাকে আপনারা কন্টিনিউ করতে পারেন নাই।
আমার মনে হয় যে অ্যাটলিস্ট দীপনের স্মৃতির জন্য হলেও এই মেলাটাকে কন্টিনিউ করা দরকার। আন্তর্জাতিক বইমেলা বা যেমন ধরেন বাংলাদেশে যেভাবে আমাদের যে প্রকাশকদের উদ্যোগে যে বইমেলা হয়, সব জায়গায় কিন্তু পৃথিবীর এইভাবে হয় না। স্থানীয় বইমেলা খুব কম জায়গাতেই হয়, সবগুলা হয় আন্তর্জাতিক বইমেলা। এবং আন্তর্জাতিক বইমেলাগুলা সেটা যে শুধুমাত্র ইউরোপ, আমি ইউরোপের উদাহরণ দিচ্ছি, ইউরোপ কেন্দ্রিক হয় তা না। এখানে কিন্তু আফ্রিকার যেমন ধরেন মিশরের বা নাইজেরিয়ার, সেখানে কিন্তু তুরস্কের পাবলিশাররা আসে, আরবের পাবলিশাররা এই গত 8-10 বছরের মধ্যে তারা কেমন সংগঠিত হয়েছে এবং তারা কিভাবে নিজেদেরকে মানে একটা জায়গায় নিয়ে যাচ্ছে সেটা আপনি নিজে দেখছেন। তো এই জায়গাগুলো তো আমাদের সামনে খুবই মানে সুন্দর সুন্দর উদাহরণ আমাদের জন্য আছে, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক স্ট্রং। বাংলাদেশে প্রকাশনার যে ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং। মোটামুটি আপনার 50-এর দশক থেকে আমাদের দেশে এই প্রকাশনার ইয়েটা, ব্যবসাটা বা প্রকাশনার শিল্পটা, আমরা যদি এটাকে শিল্প এখনো মর্যাদা পাই নাই, কিন্তু মর্যাদা না পেলে কি হবে, মানুষের যে নিবেদন, মানুষের যে অংশগ্রহণ, সেইগুলোর তো একটা কন্ট্রিবিউশন আছে। সেই কন্ট্রিবিউশন অনুযায়ী আমাদের যে এই জায়গাটা উর্বর, কিন্তু আমরা সেখানে চারা গাছ বা সেই জায়গাগুলোতে আমরা আবাদ করতে পারতেছি না। তো এই জায়গাগুলো আমার মনে হয় যে প্রকাশকদের উদ্যোগ নেওয়া দরকার। হ্যাঁ, যদি সবাই এক হয়ে যাবে তা না, কিন্তু কয়েকজন মিলে আবার উদ্যোগ নেন, আমার মনে হয় সেই উদ্যোগটা হয়তো আশা করি একটা স্বপ্ন। আমি একটু বলবো এই বিষয়ে। জি আচ্ছা, আমি টুটুল ভাইকের সাথে একটু যুক্ত করে, সেটা হচ্ছে যে আপনি একটা শব্দ বলেছেন, সেটা হচ্ছে কমিটমেন্ট। আমরা মনে করি যে এটা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি হচ্ছে যে যেটা আপনি বলতেছিলেন, সেটা হচ্ছে আমরা কিন্তু ইদানিং মাঝে মাঝে খুব দুঃখ করে বলে ফেলি, আগে হয়তো বলি নাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনার চরিত্র পাঠকমুখী না। আমাদের প্রকাশনাটা চরিত্রটাই গড়ে উঠেছে সাপ্লাইমুখী, অর্থাৎ আমাদের সিনিয়ররা, আমাদের লেখকরা, আমাদের প্রকাশকরা পাঠকের বদলে তারা হচ্ছে কিভাবে বইটা সাপ্লাই দিবে সেই দিকে হচ্ছে যে আমাদের চলে গেছে। তো সেই জায়গায় আমাদের যেটা আমি বলতে চাচ্ছিলাম, আপনি যে কমিটমেন্টের কথা বলেছেন, এবং সেই সঙ্গে আমাদের স্বপ্নের জায়গাটা জড়িত। আমাদের লেখকরা কি স্বপ্ন দেখে যে আমার বইটা আন্তর্জাতিক জায়গায় যাক? আমাদের প্রকাশকরা কি স্বপ্ন দেখছে যে আমার এই বইটা আন্তর্জাতিক বাজারে, গ্লোবাল মার্কেটে যাক, বিভিন্ন ভাষায় অনুদিত হোক? ফিরোজ ভাই প্লিজ যুক্ত করেন আমার এই দুইটা প্রসঙ্গ সহ। আচ্ছা ঠিক আছে, দেখেন টুটুল ভাইকে আমি একটু বলি, আপনারা একটু ঢাকা বইমেলার কথা বলছেন এবং হেমন্তের বইমেলাও করছেন, তাই বললেন না? এই দুইটা বইমেলাই কিন্তু আমাদেরকে সম্ভাবনা তৈরি করছিল, তাই না? দেখেন দুইটা বইমেলাই বেসিক্যালি গলা টিপা হত্যা করা হয়েছে। কারণ কি, এখানে তো সম্ভাবনা আছে। সম্ভাবনা যেটা থাকবে ওইটাতে তো এই বৃদ্ধগুলো আপনাদেরকে স্পেস দিবে না। কারণ বৃদ্ধগুলা, আমাদের দেশের বৃদ্ধগুলা তরুণী ভার্যা পেতে যতটা মানে আগ্রহী থাকে, এরা কিন্তু তরুণদের কিন্তু মানে এক্সপ্লোরেশন এরা পছন্দ করে না। এরা ভার্যাটা চায় তরুণী, কিন্তু তরুণদের কিন্তু এরা তরুণদের বিকাশটা এরা একেবারেই নিতে পারে না। তো আজকে দেখেন হেমন্তের বইমেলাটা এই কারণে মারা গেল। আপনার একটু বলি, আমি দীপন যেদিন মারা যায়, আপনি যেদিন হলেন, আমি মেডিকেলে গেছি, সর্বকাজে ছিলাম, এবং মজার ব্যাপার, দীপনের জানাজার সময় ওই বৃদ্ধগুলো হঠাৎ মনে করেন উর্ফুলার মতো আইসা, ওই যে হঠাৎ একটা পিঁপড়া আছে না, আইসা আবার একটু পর নাই হয়ে যায়, ওই রকম আইসা জানাজাটা পড়িয়ে আবার কোথায় চলে গেল আমরা কিন্তু সিন করতে পারি নাই। এতটাই তারা সংঘবদ্ধভাবে ভীত ছিল, কিন্তু তাদের ভয়ের কোনো কারণ ছিল না। কারণ এই পর্যন্ত কোনো বৃদ্ধের প্রতি আঘাত আসে নাই, যত আঘাত আসছে তরুণদের উপরই। পৃথিবীর ন্যায্যতার জায়গায় সবসময় এই পৃথিবীতে রক্ত দিছে তরুণরা, এই পৃথিবীতে তরুণরাই সবকিছু জয় করছে, কিন্তু কিছু কিছু বৃদ্ধ এগুলা নিতে পারে না। তো আমরা ওই বাটে পড়ে গেছি। আপনি একটু বলি, ওই যে আপনি বললেন সাপ্লাই নির্ভর, গ্রন্থকেন্দ্রে এবং বাংলা একাডেমিতে খুব অল্প কয়টা টাকা সাপ্লাই নেয়। গ্রন্থকেন্দ্র নেয় 1 কোটি টাকার মতো, আর বা 1 কোটি টাকাও পুরো না কিন্তু, আর পাবলিক লাইব্রেরি হয়তো 2.5-3 কোটি টাকা নেয়। এইখানেও কিন্তু ওনাদের সবচেয়ে বেশি খেতে হবে, এই খাওয়া দিয়েও শেষ করে নাই। এরপর তারা ওই সচিব এবং এমপির জন্য, মন্ত্রীর জন্য কোটা রাখছে 20%, ওইটাও তাদেরকে বেশি খেতে হবে। এই খাওয়া খাই থেকে এরা কি তরুণদের ওরে ফালাই দিছে, ওরে দিছে, ওরে কম দিছে। আমি আমার কথাটাই বলি, আমি আজ পর্যন্ত এই জায়গায় কোনো স্পেসই পাইনি। আমি কিন্তু সৃজনশীল 2 বছর ছিলাম পরিচালক,
সেটাও নির্বাচিত। আমি কিন্তু এই পুস্তক সমিতিতে এটা তৃতীয়বার, যদিও এর আগে 2বার নির্বাচিত ছিলাম না, এবার নির্বাচিত করতেছে। এর আগে পুস্তকের ব্যাপার সিস্টেমটাই ছিল সিলেকশনের। হ্যাঁ, এটা একটা অভ্যন্তরীণ নির্বাচন হইতো আর কি, টোটাল পিপলের নির্বাচন হতো না। তো যাই হোক, তো এই চারটা পরিচালকের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আমি পরিচালক হওয়ার পরে ওইখানে আমার 11,000, 10,000, 20,000 টাকার বই হইতো। তো একবার মিনার ভাইয়ের লোকে ফোন দিছে বই দিব কিনা, আমি কই 11,000 টাকা মিনার ভাইরে ওই অন্যের নিয়ে খেয়া ফেলাইতে কোন, যারা করে আরে বুদ্ধি দেয়। আমি আর নাম বললাম না, কিন্তু ওই সময় আমি নামই বলছি, এদেরকে নিয়ে খেয়া ফেলাইতে কেন, এতে অনেক উপকার হবে বলতেছে। এই হয়েছে তাদের অবস্থা। এই বছরের কথা এবছর গ্রন্থ কেন্দ্রের টাকাটা আমি চাপ দিয়ে বললাম যে আপনারা যা মন চায় কিন্তু ফেয়ার ভাবে নিয়ে, কারো পক্ষপাতিত্ব করবেন না। আচ্ছা, করবো না, কিন্তু আমাদের ওই যে বললাম বিভক্ত যে সৃজনশীল গোষ্ঠী আছে, এরা 100 জনের একটা তালিকা বানালো দৃশ্যমান বাংলা বাজারে, এই 100 জনের বই আমরা আইনা দিব ভালো ভালো করে। আচ্ছা, সেই 100 জনের পর ওই 100 জন উঠাইছে, কিন্তু এখানে নাম দিছে, কিন্তু জমা দিছে কিন্তু 25 জনের। 25 জনের জমা দেওয়ার পরে 21 জনের বই নিছে, 4 জনের বই নেয় নাই। তো আমার কাছে আসছে, ভাই আপনি একটু বলে দেন, আমাকে পুরো 25 জনের তালিকাটা আমাকে জমা দেন, তাইলে আমি 4 জনেরটা নিয়ে দিব। কিন্তু আমি আসলে ওই 20% সবার মাঝেই বন্টন করে দিছি। খালি এতটুকু বলছি, খুব ধনী প্রকাশকদের দেওয়ার দরকার নেই, একটু কম ধনী লোকেরা পা বলতেছি, তাতে আমাকেও দিয়ে না। এবং বলে দিই, আমি সহ আমরা আরো 15-20 জন কিন্তু নেই নেই, ইচ্ছা করেই নেই নেই, বলে দিছি যে এদেরকে দিবেনই না। হ্যাঁ, তো কিন্তু আমি জানি না সোহেল পাইছেন কিনা, জানি না রিঅর্ডারটা। তো এই হলো আমাদের মানে এই ক্ষেত্রে আসলে সরকারের এবং রাষ্ট্রের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা আসলে চেঞ্জ করা দরকার। কারণ বই কিনা বা বইকে প্রমোট করা বা জনগণের মধ্যে বই পড়তে উৎসাহিত করার কাজটা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে বলে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। এবং আমি মনে করি যে একটা রাস্তা যে বানানো বা একটা ব্রিজ ডেভেলপ করা বা একটা বিল্ডিং বানানোর চেয়ে বই পড়াকে উৎসাহিত করা এটা কম মানে দায়িত্বপূর্ণ না এটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের বিনির্মাণের জন্য, রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আপনার মানে আবারও উদাহরণের কথা আসে এবং আন্তর্জাতিক বই মেলাগুলার উদাহরণের কথা আসে। আসলে মানে এইসব দেশগুলা যখন তাদের অর্থনৈতিক অবস্থা মানে এখনকার যেরকম ভাবে অনেক বেশি মজবুত, অনেক বেশি মানে শনৈ উন্নত, সেই রকম অবস্থায় ছিল না, যখন মানে হিসাব করলে আমাদের দেশের চেয়েও খারাপ অবস্থায় ছিল, তখনও তাদের এই যে শিক্ষার প্রতি, বই পড়ার প্রতি একেবারেই শিশু অবস্থা থেকে একেবারে যারা বৃদ্ধ আছে তাদেরকে বই পড়ার সাথে সম্পৃক্ত করার জন্য তাদের যে কার্যক্রমগুলো, রাষ্ট্রীয় কার্যক্রমগুলো, সেইগুলার মানে উদাহরণগুলো আমাদের সামনে আছে, কিন্তু আমরা কেন যে শিখি না আমি জানি না। এবং এইটা আসলে বাংলাদেশের জন্য খুবই দরকার। এবং আমরা একটা মানে আমাদের যে জাতীয়তাবাদী দেশ যেটা আমরা যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে নির্মাণ করার চেষ্টা করছি বা করলাম, সেইটাকে করার জন্য আসলে এই বই পড়ানোর এবং বইকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার, মানুষকে বই পড়তে উৎসাহিত করার যে কর্মসূচিগুলো যদি স্ট্রং না করা যায়, তাহলে আসলে আমরা অনেক দিন পিছিয়ে থাকবো। এই জন্য রাষ্ট্রের কর্মকর্তা, একটা মিনিট, রাষ্ট্রের কর্মকর্তাদেরকে তারা সবসময় আমি দেখছি যে মানে প্রকাশকদের সাথে তাদের যে সম্পর্কটা কেমন যেন এক ধরনের মানে একটা হায়ারার্কি মেনটেন করেন। তারা সবসময় একটা উচ্চপদস্থ ভাব নিয়ে একটা থাকেন লেখকদের সাথে, কিন্তু ব্যক্তিগত বন্ধুত্ব কিছু কিছু লোকের সাথে থাকে, সেটা আলাদা। কিন্তু এইটা করলে এটা হবে না। এই লেখক প্রকাশকদেরকে আত্মীকৃত করতে হবে এবং তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করে সংস্কৃতির যে যত কর্মসূচি আছে সেগুলা নিয়ে ভাবতে হবে এবং সেগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। জি সোহেল। আচ্ছা টুটুল ভাই, আমি একটু যুক্ত করি আপনাকে দু একটা প্রসঙ্গ। সেটা হচ্ছে যে আপনি এই যে সরকারের যে নীতি নির্ধারণের কথা বললেন বা সরকারের যে পৃষ্ঠপোষকতার কথা বললেন, আপনি আমরা আগেও বলেছি যে আমরা ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে, পাবলিশার্স কমিউনিটি আছে আমাদের, সেই কমিউনিটির মাধ্যমে কিন্তু সারা বছর সমগ্র পৃথিবীতে পাবলিশিং সেক্টর নিয়ে কে কিভাবে কোন দেশে কিভাবে কাজ হয় সেটা কিন্তু আমরা টুকটাক খবর রাখি। এবং
বর্তমানে আইপি এর যে প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের যে একটা খুব কম বয়সী নারী, এবং তার দেশ হচ্ছে কিন্তু জর্জিয়া। জর্জিয়া কত ছোট একটা রাষ্ট্র এবং খুব মানে খুব বেশি পাওয়ারফুল বা গুরুত্বপূর্ণ রাষ্ট্র নয়। এবং এই যে আইপিএ যে পাবলিশিং, আমাদের সমগ্র পৃথিবীর সবচাইতে বড় যে প্রকাশনা যে আহ, সংগঠন, আইপিএ প্রেসিডেন্টের বয়স কিন্তু আমার চেয়ে ছোট, আমার চেয়েও কিন্তু সে বেশ ছোট, তো আপনাদের চেয়ে তো অনেক ছোটই। তো তার আগে কে প্রেসিডেন্ট ছিল? সেও কিন্তু একজন নারী প্রেসিডেন্ট ছিল, পানসা। তার আগে কিন্তু নারী প্রেসিডেন্ট ছিল কাসেমি, সাজ্জাদ। অর্থাৎ আমি বলতে এবং চাচ্ছি একটা একটা এই যে জিনিস সোহেল, একটা জিনিস অ্যাড করি, হ্যাঁ এই যে জর্জিয়ার যে যে ভদ্র মহিলা আইপিএর প্রেসিডেন্ট এখন, সে কিন্তু ওই দেশের যে রাষ্ট্র সরকার, যে সেই সরকারের বিরুদ্ধে হ্যাঁ সে কিন্তু নিয়মিত মিছিল করে। মিছিল মিটিং করে, অ্যাক্টিভিটির হ্যাঁ, মধ্যে আছে। হ্যাঁ, তাকে কোনো সে কিন্তু সমস্যায় অ্যাক্টিভিটির পড়তে মধ্যে হয় না। আছে। হ্যাঁ হ্যাঁ, মানে তার জেলে যেতে হয় না, তার জরিমানা কোনো হ্যাঁ, জেল জুলুম নেই আর কি। অর্থাৎ ফ্রিডম অফ রাইটিং অ্যান্ড ফ্রিডম অফ পাবলিশিং এর যে বিষয়টা, সমগ্র পৃথিবীতে তো আমাদের পাবলিশিং সেক্টর এইটা নিয়ে বিপ্লব হয়। এবং আমরা যে পাবলিশার হয়েছি, পাবলিশারদের আসলে বাংলাদেশের দুইটা জিনিসের জায়গায় আটকে যায়। সেটা হচ্ছে যে পাবলিশারদের যে কি বই প্রকাশ করে বই ছেপে সেটা বিক্রি করার পাশাপাশি রিডিং সোসাইটি গঠনে, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে একজন পাবলিশারের যে মূল ভূমিকা হওয়ার কথা, সেই জায়গাটা বাংলাদেশে আমাদের মনে করি আমাদের বয়সে এসে এখন একেবারে জিরো। টুটুল ভাই, যেটা বিশ্বের প্রতিটা দেশে হয়। আমরা করোনার সময় দেখছি আমাদের পাবলিশার অ্যাসোসিয়েশন গুলি বিভিন্ন বুক শপকে নিয়মিত বা তাদেরকে সচল রাখার জন্য, চালু রাখার জন্য তাদেরকে বিভিন্নভাবে যেভাবে প্যাট্রন করেছে। এবং এই রিডিং সোসাইটি গঠনের জন্যই কিন্তু সারা বছর তারা বইমেলা, বিভিন্ন সভা, সেমিনার, অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু কন্টিনিউ থাকে। তো যেই জায়গা থেকে আসছিলাম, এই যে তারুণ্য দীপ্ত যে পাবলিশিং সেক্টর সমগ্র পৃথিবী নিয়ন্ত্রণ করছে, আমাদের দেশে উল্টো চিত্র। 54 বছর যাবত একই মুখ বারবার ঘুরে ফিরে সে একই মুখ কিন্তু আমাদের এই পাবলিশিং সেক্টরটাকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই যে নিয়ন্ত্রণ করার জন্য যে স্বপ্নের ব্যাপার, আমাদের এই যে নতুন নেতৃত্বের যদি স্বপ্নটাকে যুক্ত করা না হয়, তাহলে আসলে এখানে চেঞ্জ আসবে কিভাবে? এটা কখনোই চেঞ্জ হবে না। টুটুল ভাইয়ের কাছে আমি জানতে চাই, পাবলিশারদের থেকে আমরা দৃষ্টিটা একটু লেখকদের দিকে ফিরাতে চাই। অর্থাৎ যেহেতু আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা এবং আন্তর্জাতিক যে প্রকাশনার জগৎ, অর্থাৎ গ্লোবাল জায়গায় বাংলাদেশের প্রকাশনার অবস্থা কি, সেই জায়গা থেকে আমি জানতে চাই। যেটা হচ্ছে টুটুল ভাই, আমি জানি আপনি ইবুক নিয়ে কাজ করছেন, এবং একই সঙ্গে একটা মজার ব্যাপার হচ্ছে, মজার না আনন্দের ব্যাপার, আমাদের ফিরোজ ভাইও ইবুক নিয়ে কাজ করতেছে গোপনে গোপনে। আশা করি ভবিষ্যতে উনি হয়তো সেটা ওপেন করে দেবেন এবং অনেকে হয়তো জানবেন। আমার এখন জানতে চাওয়া হচ্ছে, আমাদের লেখকরা, টুটুল ভাই বাংলাদেশে থাকতেও অসংখ্য লেখকের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল, আপনি নিজেও লেখালেখি করেন নিয়মিত, লিডো ম্যাগাজিন যেহেতু চর্চা করেন নিয়মিত, শুধু তার মানে আপনার নতুন যে ফ্রেশ ব্লাড লেখক, যারা নতুন লেখক, তাদের সম্পর্কে আপনার একটা জানা বোঝা আছে। আমি জানতে চাই, লেখকরা তাদের বই নিয়ে নিজেদের গোত্র, নিজেদের বন্ধু সার্কেল এবং সর্বোচ্চ বাংলাদেশের বাইরে, দেশের বাইরে মার্কেটিং কিংবা তার বইটা বিদেশে অনুবাদের মাধ্যমে আন্তর্জাতিক পাঠকের কাছে যাক, এই ধরনের কোনো আগ্রহ আমি কিন্তু দেখি না। ভাষাচিত্রেরও 1000-এর বেশি টাইটেল এবং আমাদের অজস্র তরুণ লেখকের বই করা আছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন প্রকাশক হিসেবে আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছিলাম, যে প্রস্তুতির অংশ হিসেবে আমার ফ্রাঙ্কফুর্ট যাওয়া কিংবা তুরস্ক যাওয়া, কিন্তু আমাদের লেখকদের মধ্যে কিন্তু এই ধরনের তাগিদ আমি দেখতে পাই না। টুটুল ভাই, এই সম্পর্কে একটু জানতে চাই। যদি আমরা ফ্রাঙ্কফুর্ট বইমেলা কিংবা আন্তর্জাতিক গ্লোবাল মার্কেটে বাংলা বইয়ের কথা বলি, তাহলে প্রকাশকদের পরে তো অবশ্যই লেখকদের সেই চাহিদাটা থাকতে হবে। এখানে লেখকরা চাহিদা নেই কেন? আমার মনে হচ্ছে লেখকদের চাহিদা বা আকাঙ্ক্ষা নেই। আপনার কি মনে হয়? তারপরে ফিরোজ ভাইয়ের কাছে না, যাবো একই বিষয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে একজন লেখকের এই এই ধরনের আকাঙ্ক্ষা থাকার দরকার আছে। হ্যাঁ, একজন লেখক, তার আচ্ছা দায়িত্ব হলো লেখা, তার বোধ বুদ্ধিটা ঠিক রেখে লেখা, মানে কাণ্ডজ্ঞানটা বজায় রেখে লেখা। হ্যাঁ, অনেক লেখকই আছেন যারা আসলে ঠিকঠাক ভাবে কাণ্ডজ্ঞানটা বজায় রাখতে পারেন না। উদাহরণের সময় বলতে চাই, যেমন একজন নারী যদি আক্রান্ত হয়, দেখা যায় যে সেই লেখক সেই আক্রান্ত নারীর বিরুদ্ধে সে এমন ভাবে কথা বলে, তার আসলে ওই ধারণাটাই নাই যে একজন নারীকে আসলে কোন পর্যায়ে সম্মান দিতে হয়, বা একজন একটা বৈচিত্র্যপূর্ণ সমাজের যে ধারণা, সেটা একজন লেখকের যদি না থাকে, তাহলে সেটা তার মানে ইনএফিসিয়েন্সি। তো আমি মনে করি যে লেখকের দরকার হলো তার কাণ্ডজ্ঞান থাকা, তার কমন সেন্সটা থাকা, এবং লেখে যাওয়া। এবং লেখাকে প্রমোট করার দায়িত্ব কিন্তু লেখকের নিজের না, এটা আমি মনে করি। এবং সেটা দায়িত্ব হলো প্রকাশকের, সেটা দায়িত্ব হলো অন্যান্য যারা কাজ করবে তাদের, একজন পাঠকের।
একজন পাঠক যখন একজন লেখককে পড়ে যখন সে আন্দোলিত হবে, একজন লেখককে যখন সে টাচ করবে, একজন লেখকের সাথে লেখার সাথে, তার লেখার বর্ণনার সাথে, তার লেখার বিষয়বস্তুর সাথে, তখনই একজন লেখকের সার্থকতা আসলে ফুটে উঠবে। এবং এটা যদি আমি অন্য ভাষার যারা পাঠক তাদের সাথে তাদের কাছে আমি পৌঁছে দিতে পারি ঠিকঠাক মতো, তাহলে সেই পাঠকও এটা সে গ্রহণ করবে ওইভাবেই, সেই ওই স্বাদটা সে ওইভাবে নেয়ার মতো তার ওই আগ্রহটা জন্মাবে। তো এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের যেটা হয়ে গেছে যে আমাদের কমিউনিকেশনের গ্যাপটা সবচেয়ে বড়, লেখকের সাথে প্রকাশকের, প্রকাশকের সাথে পাঠকের, পাঠকের সাথে, হ্যাঁ সেটা। তো এই জায়গাটায় একটা সমন্বিত দায়িত্ব আছে এই রিডিং সোসাইটিটা গড়ে তোলার জন্য। এবং এই সমন্বিত দায়িত্বের সবচেয়ে বড় দায়িত্ব আমি মনে করি রাষ্ট্রের। রাষ্ট্র কেন? রাষ্ট্র জিনিসটাই মানুষ মানে এই জন্য তৈরি করেছে যে মানে টোটাল একটা দেশের সবকিছু দেখভাল করার জন্য। তো এখানে সংস্কৃতি একটা বড় বিষয় একটা রাষ্ট্রের গঠনের জন্য। তা আমি মনে করি যে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব, এবং সেই দায়িত্ব সে যদি অনেস্টলি সে যদি না সার্ভিস দেয়, তাহলে কিন্তু অন্য অন্য যে যেমন একজন প্রকাশক বা একটা পাবলিক লাইব্রেরি, একটা বইয়ের দোকান সার্ভাইভ করতে পারতেছে না এখন। এটা শুধু এই ক্রাইসিসটা বাংলাদেশের না, শুধু এটা আপনি পৃথিবীর প্রায় সব জায়গায়, হ্যাঁ সেখানে দেখবেন যে একটা বইয়ের দোকানের এখন 70% হয়ে গেছে স্টেশনারি, 30% তার বই। কিন্তু তারা তারপরে কিন্তু বই নিয়ে আছে। হ্যাঁ, এবং প্রত্যেক সপ্তাহে দেখবেন যে সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন কোথাও একটা বই লঞ্চ হচ্ছে, আরেকদিন একটা বুক রিডিং হচ্ছে। এই কালচারগুলো আমাদের দেশে এনিহাউ খুব আনুষ্ঠানিক হয়ে গেছে। আমরা কিন্তু একটা বইয়ের লঞ্চ প্রোগ্রাম বলতে আমরা পাবলিক লাইব্রেরির মিলনায়তন ভাড়া ছাড়া বা সুফিয়া কামাল মিলনায়তন ভাড়া ছাড়া আমরা চিন্তা করতে পারি না। কিন্তু একটা বইয়ের দোকানের মধ্যে ইদানিং আমি দেখছি পাঠক সমাবেশ বা কিছু কিছু জায়গায় কিছু এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, এটা সুখকর, বাতিক করে। তো এইটা আরো বেশি একেবারে জেলা লেভেল পর্যন্ত, শুধুমাত্র এই 2টা কর্পোরেট বইয়ের দোকান না, একেবারে সাধারণ বইয়ের দোকানগুলোতে যদি ছড়াই না দেয়া যায়, তাহলে ওই মানে পাবলিক যে অ্যাটাচমেন্টটা, পাবলিক যে সংযুক্তিটা, এটা তো হবে না। এবং এটা না হলে আপনি কিভাবে আপনার সোসাইটি, যেটা রিডিং সোসাইটি বলতে চাচ্ছেন, সেই সোসাইটি ডেভেলপ করবে? তো এবং এখানে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের পাবলিক লাইব্রেরির এখন যে কাঠামোটা আছে, ফিরোজ ভাই আপনি যেহেতু এটা নিয়ে কাজ করতেছেন, আমি আপনারও দৃষ্টি আকর্ষণ করব, এটাকে আরেকটু ইলাবোরেট করা দরকার। এখানে যদি আপনি শুধু বই ছাড়াও মানুষ ওইখানে গিয়ে যদি একটা ফটোকপি করার ব্যবস্থা পায়, বা আরো কিছু একটা ভালো একটা শুধুমাত্র ওই যে বিসিএস পরীক্ষার কি যেন বলে প্রস্তুতির জন্য না, হ্যাঁ ভালো বই, একটা ফটোকপি, বা তার একটা কোনো আছে না সরকারের অনেকগুলো ছোটখাটো ব্যাপার আছে যেটা নাগরিকদের সাথে সরাসরি সম্পৃক্ত, যেটার জন্য তাকে যাইতে হয় ডিসির অফিসে বা ইউএন অফিসে বা অন্যান্য জায়গায়, সেগুলো না গিয়ে সেখানে গিয়ে যদি সে জিনিসগুলো করতে পারে, ছোটখাটো ব্যাপার খুব না, মানে যেগুলাতে আপনার অনেক কি বলে প্রশাসনিক অনেক ঝামেলা আছে, সেগুলো না। তো এগুলাকে করা যায় কিনা, যেগুলো আপনার পৃথিবীর বিভিন্ন জায়গার লাইব্রেরি গুলাতে আপনার এরা করে থাকে, এবং একেবারে প্ল্যান ওয়াইজ ওই এলাকার সংশ্লিষ্ট স্কুলগুলোতে, যেমন ধরেন একটা স্কুলের একটা ক্লাস সপ্তাহে একদিন প্রথম পিরিয়ডের পর পুরা সব বাকি পিরিয়ড গুলাতে সে পাবলিক লাইব্রেরিতে কাটাবে। হ্যাঁ, আজকে যদি ক্লাস 4 যায়, কালকে যাবে ক্লাস 5, এরকম। তো এই যে বাচ্চাদের সাথে যে বইয়ের যে পরিচয়টা ঘটবে এবং সংযুক্তিটা ঘটবে, এটা কিন্তু 10 বছর 20 বছর পরে আপনি চিন্তা করেন আপনার যে বইয়ের প্রতি অনুরাগটা কেমনে হয়েছে। আপনার কৈশোরের সময় আপনি যেহেতু কোনো না কোনো বইয়ের সাথে আপনার সাক্ষাৎ হয়েছিল, সেইটার কারণেই কিন্তু আপনার এই ভালোবাসাটা জন্মাইছে। তো এই ভালোবাসার সুযোগ যদি আপনি এখনকার প্রজন্মকে না দেন, এখন তো আরো বেশি মানুষ জন্ম মাত্রই হাতে নিয়ে নেয় মোবাইল, জন্মমিত্রই সে ডিজিটাল গেমে আসক্ত হয়ে পড়ে। তো এইখানে তাদেরকে তো এই জিনিসগুলো দিতে হবে, এবং এটা আমার মনে হয় যে এটা দায়িত্ব, এটা আমাদের প্রজন্মের দায়িত্ব, যেমন নাগরিক দায়িত্ব, ঠিক তেমনি রাজনীতির দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এবং রাজনীতিবিদদের আসলে এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করা দরকার, তাদের রাজনীতির মধ্যে এই জিনিসগুলো আনা দরকার
এইগুলো না আসলে আসলে পরিবর্তন সংস্কার কিছুই হবে না, এবং এই সংস্কার পরিবর্তন সংস্কার না আসলে ওই আচ্ছা আপনার ওই যে ওই দ্বন্দ্বগুলা চলতেই থাকবে, এবং এই দ্বন্দ্বের আবর্তে আমরা সারা জীবন আমরা কাটাবো। আচ্ছা ফিরোজ ফিরোজ ভাই, টুটুল ভাই যে জায়গাটা গুরুত্ব আরোপ করলো সেটা হচ্ছে যে আসলে রাষ্ট্রীয় দায়িত্ব এবং আমাদের গভর্নমেন্ট আসলে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করবে এবং এরা আমাদেরকে একটু সহযোগিতা করবে, কিন্তু রাষ্ট্র নিজে তো আসলে এই কাজগুলি করবে না। রাষ্ট্রকে, যেহেতু আমরা একটা ট্রেড বডি এবং আমাদের ট্রেড বডির লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আমাদের ট্রেড বডি এই দায়িত্বটা পালন করবে, যেটাকে বলা হয় ট্রেড বডি হচ্ছে প্রেসার গ্রুপ, অর্থাৎ রাষ্ট্রের কাছে চাইতে হবে। আমরা যেটা বলি যে না চাইলে তো আসলে কিছুই পাওয়া যায় না। তো আবারও সেই সমিতির সমিতির কাছে আসা এবং সমিতির একজন প্রতিনিধি হিসেবে, নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনার কাছে জানতে চাই, এই যে টুটুল ভাই যে গুরুত্বের কথাগুলি বললো, যেভাবে বললো, আমাদের সমিতির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কথাগুলি রাষ্ট্রের কাছে পৌঁছানো, রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত যে উইংস গুলি আছে, সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র, বাংলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, সেই উইংস গুলির কাছে গুরুত্বপূর্ণ ভাবে আমাদের এই দাবি দেওয়া এবং গুরুত্বের জায়গাটা পৌঁছানো এবং সেটা আদায় করার ব্যাপারে আপনার কি মনে হয়? আপনাদের বর্তমান যে কমিটি, এটা আপনারা কতটুকু করছেন কিংবা করতে পারবেন? আমরা আশাবাদের কথা শুনতে চাই, অতীত বাদ দিয়ে যদি বলেন কিভাবে সম্ভব। ফিরোজ ভাই একটা জিনিস, ট্রেড বোর্ডে যেটা বলতেছেন আপনি সোহেল, এইটা কিন্তু মানে ট্রেড বোর্ডের রাষ্ট্রেরই অংশ। রাষ্ট্র কিন্তু সরকার না, রাষ্ট্র হলো আমাদের সবার এবং সবকিছু নিয়ে রাষ্ট্র। অতএব এই ট্রেড বোর্ডটাও কিন্তু রাষ্ট্রেরই অংশ। তো ট্রেড বোর্ডের দায়িত্ব হলো যে এই সরকারের সাথে সমন্বয় করে এই রাষ্ট্রের যে আয়োজনগুলোকে সমন্বয় করা। জি ফিরোজ ভাই। আমি বলি যে প্রথমত আপনি হয়তো সোহেল ভাই লক্ষ্য করছেন যে আমার কমিটিতে মনে হয় আমি একমাত্র বুড়া, আর কোনো বুড়া কিন্তু নাই আমার কমিটিতে, মানে বয়স্ক তরুণদেরই আমি জায়গা দিই, সবই তরুণ, এবং সোহেলের চাইতে ছোট মানুষও আছে এখানে, কম বয়সীও আছে বলতে, এবং একজন না একাধিক। এটা একটা কারণ, আমি এই কারণে এবার তরুণদেরই বেছে নিছি, কারণ বয়স্কদের তো অনেক দেখছি, তা আমি একমাত্র বৃদ্ধ থাকি, বাকি সবাই কাজ করুক, কোনো আপত্তি নেই, আমি সবাইকে হ্যাঁ বলি। কারণ এমনিও বদ্ধ এক সময় চালু করছিল শিশুদেরকে হ্যাঁ বলুন, আপনাদের মনে আছে কিনা জানি না। আমি এরা যখন যা বলে আমি সাথে সাথে রাজি হই, আমি তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। কিন্তু ঘটনা হয়েছে যে একটা সরকারের কাজ কি, একটা সরকারের কাজ হলো সমাজকে সুন্দরভাবে, সিভিল সোসাইটি আমরা যেটা বলি, ওই সোসাইটিটা তৈরি করা, এবং ওইটার ভিতর এই মানুষগুলো থাকবে, ওই ভালো সমাজে ভালো মানুষগুলো থাকবে। তো আমরা, আমাদের সরকার কখনোই সেটা করে না। এই আমি একটু বলি, আপনি হয়তো বিগত আমলে দেখছেন যে প্রাইমারি ও গণশিক্ষা অধিদপ্তরে বই নিছে, ওর কাজ কিন্তু মাত্র 5 পর্যন্ত বাচ্চাদের নিয়ে কাজ করা, এবং 5 পর্যন্ত বাচ্চাদেরকে বঙ্গবন্ধুর ভাষণও শেষ দিছে, শেখ হাসিনার ভাষণও দিছে, ইকোনমির বইও দিছে, মানে কি এক জ্বালা আর কি। তা আমরা আসলে এইভাবেই আমরা নষ্ট হয়ে যাচ্ছি, অথবা আমাদের ব্রেন গুলো ড্রেনে চলে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখন আমাদের দেশে এখন বিদেশে পড়ালেখার জন্য আমাদের মেলা হচ্ছে রীতিমতো। এই সম্প্রতি কিন্তু মেলা হচ্ছে অনেকগুলো, আপনি জানেন কিনা জানি না, কে কোন দেশে পড়তে চান সেই দেশে, এডুকেশন ফেয়ার যেটা। তো আমি ইচ্ছা করি এগুলাতে যাই। আমি সেদিন গুলশানের একটা এডুকেশন ফেয়ারে গেলাম, ওদের ওখানে আধা বেলা থেকে ওদের কর্মকাণ্ড দেখে আসলাম। যদিও কিন্তু আমার এমন কোন ছেলে পেলে নাই যে পাঠাবো, কারণ আমার ছেলের আগে আমি কানাডায় বেড়াইতে যে আড়াই খাইসা করছি। তো এই একটা দিক। আবার আমাদের প্রকাশকদের সমস্যা আছে, সমস্যা হলো এরা আড্ডা দিতে, গোসিপিং করতে বা এই সেই চর্চা করতে যতটা আগ্রহী, তারা কিন্তু তার প্রতিষ্ঠান নিয়ে ততটা আগ্রহী না। আমি একটু উদাহরণ দিই, যে সোহেল বললো যে আমি ওই বুক নিয়ে কাজ করতেছি। আমি টুটুল ভাই এবছরেরই শুরুর দিকে আমি কানাডায় একটা কোম্পানি লঞ্চ করছি এই বুকের জন্য। সেটা হলো বাংলাদেশের ইংরেজি সাহিত্যগুলো আপাতত ওখানে যাবে, যে ইংরেজি চর্চার যে বই আছে। এই সোহেলকে বলতেছে, ওরে কতদিন আগে বা কতবার বলছি ওর ইংরেজি বইগুলো আমাকে রেডি করে দেওয়ার জন্য। দেখেন সোহেল সেটা পারে নাই। কিন্তু এরকম সোহেল না, আমি খুব বড় প্রতিষ্ঠান, আমাকে এখনো দিতে পারে নাই। আমার এখন মনির ভাইয়ের দপ্তরে বইসা তার বইগুলা রেডি করতে হইতেছে, বলতেছে। তা আমাদেরও সমস্যা আছে, কিন্তু এটা দোষেরও না, এটা আমাদের তো চর্চারও একটা ব্যাপার। কিন্তু এই চর্চাটাও, ভালো চর্চাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে।
ভালো চর্চাগুলো যদি আমরা না করি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আর রইল বাকি আপনারা যেটা জানতে চাইলেন লেখকের কথাটা একটু বলি। আমি মনে করি প্রতিটা লেখকের একটাই কাজ হওয়া উচিত, সেটা হলো সে যেন তার বেস্ট সাহিত্যটা ডেলিভারি দেয়। এছাড়া সে কেন ভাববে? যদিও গ্রন্থিক আমার কমিটির মেম্বার, তবুও গ্রন্থিক একটা আলোচনা অনুষ্ঠান সেদিন করছে ওনার লেখকদের নিয়ে। সেটা হলো কি, বই কিভাবে বাজারজাত করা যায়। আচ্ছা, ওর লেখকরা যদি বই বাজারজাত করে তাহলে তো তাদের পাবলিশার হইতে হইব, তারা তো আর লেখক থাকবে না তখন, ঠিক না? না, এখানে এখানে আমি একটু যুক্ত করি ফিরোজ ভাই একটু যুক্ত করি। বলেন বলেন ফিরোজ ভাই একটু যুক্ত করি এই বাজারজাতকরণের বিষয়টা হয়ে গেছে যে এখনকার বর্তমান সময়টা একেবারে মার্কেটিং বেস তো, এবং সোশ্যাল মিডিয়া উন্মুক্ত হওয়ার কারণে আমার কথা কি শোনা যাচ্ছে না? বর্তমান যুগটা একেবারেই বাজারজাতের যুগ একটা, এবং সোশ্যাল মিডিয়া উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে, এবং আপনি যদি বিগত 2-4 বছরে দেখেন যে আমাদের কোন বইগুলি বেস্ট সেলার হচ্ছে, সেই বইগুলি বেস্ট সেলার হচ্ছে যেই বইয়ের লেখক ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রচারটা নিজেই করছেন। অর্থাৎ লেখককেও আজকাল প্রচার পটু হতে হচ্ছে, এবং কোন সমালোচক যদি সেই লেখককে প্রশ্ন করে যে ভাই নিজের আপনি লেখক এত প্রচার করছেন কেন, সেই লেখকের মুখে এটাও শুনতে হচ্ছে যে রবীন্দ্রনাথ থাকলে এখনো তাই করতেন। অর্থাৎ এই জন্যই মূলত আমাদের প্রকাশকরা হয়তো লেখকের কাছে ডিমান্ড করেন যে আপনি আপনার বইটা প্রচারে সহযোগিতা করুন। এখন আপনাকে একটু বলি ভাই, দয়া করে একটু বলতে হয়। কোন মেলার কোন বছরের মেলার সময় আমরা ফার্ম গেটে শাহবাগে বিশাল বড় ওই সাইনবোর্ড দেখছি, মনে হয় 100 ফুট বা আরো বেশি ফুটের বা 60-70 ফুটের সাইনবোর্ড দেখছি না, ব্যানার দেখছি না লেখকদের। আরিফিন সাহেব, আমি বলে দিলাম, পাঠক সমাবেশের না কার যেন আরিফিন সাহেব, খেয়াল আছে? কোন ব্যাংকের কি নেতা জানিছিল, বড় কর্মকর্তা আরিফিন সাহেব। এখন বলেন তো, উনি এত প্রচার করে এত কত বই বেচছে আমি জানি না, নিয়ন ওই যে ওই বিজ্ঞাপন গুলার টাকা ওনার লেখা থেকে উঠছিল কিনা আমি তাও জানি না, কিন্তু উনি কি কখনো ইমদাদুল হক মিলন হইতে পারবো না পারছে? একটু বলবেন। পারে নাই। উনি কি সেলিনা হোসেন হইতে পারছে না পারে নাই ভাই। আমি ঠিক আছে, আপনি যেটা বললেন এটা সবই ঠিক আছে, এটা নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু আপনি ওইখানে প্রমোশনের এক্সপার্টও রাখতে হবে। শুধু লেখক রাখছেন এই জায়গাটাই আমার কথা, লেখক থাকুক, ওইটা নিয়ে কিন্তু আমার আপত্তি নেই, কিন্তু এক্সপার্টও রাখতে হবে, তাহলে ঠিক আছে। তাহলে ঠিক আছে। তো আমি ওরে বললাম যে আপনি ভবিষ্যতে এক্সপার্ট রাখেন, শুধু লেখকদের দিয়া কাজ করেন না। যে ওর একটা ভালো ডেলিভারি হয়েছে, ওইটা আমি আমাদের সোমবার দিন মিটিং আছে, ওই মিটিং এ আমি ওই জিনিসগুলা নিয়ে আসতে বলছি, যে ও কি বলছে আমার সমিতির পক্ষ থেকে এটাতে কি কি করা যায় আমি সব কিছুই করার চেষ্টা করব, আপনি ওই জিনিসটা নিয়ে আসেন, মানে একটা প্রপোজালের মতো আর কি। যাক, ওইটা যদি আমার কাছে আসে আমি চেষ্টা করব সর্বতভাবে ওই জিনিসটা করার জন্য। আর টুটুল ভাই যেটা বললেন, সমিতির আশাবাদ শুনতে চাই বইমেলা আয়োজনে। না এই যে বললাম এটি তো আশাবাদ, যে উনি ওই প্রপোজালটা আনার পর সমিতির পক্ষ থেকে আমি যথেষ্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আর টুটুল ভাই যেটা বললেন যে আমাদের সোসাইটিতে রিডিউস সোসাইটি তৈরি করার জন্য যা যা দরকার করার জন্য, আপনি টুটুল ভাই একটু বলি, গ্রন্থ কেন্দ্রর বার্ষিক যে প্রণোদনা দিত প্রতিটা লাইব্রেরিতে, এই লাইব্রেরি পাঠাগার গুলা সম্পর্কে আপনার ধারণা কি আছে আমি জানি না। এগুলার নাম সর্বস্ব পাঠাগার, অধিকাংশই মনে করেন তারা যদি 100টা পাঠাগারে প্রণোদনা দিত তার ভিতর কমসে কম 50টা থাকতো হইলো ইল পাঠাগার, মানে মানে কি বলে হ্যাঁ নাম সর্বস্ব, এবং যেগুলা আছে সেগুলারও কোনো কাজ নেই। খেয়াল করে আপনি আমাদেরকে এই জায়গাটায় আবার সিভিল সোসাইটির কাজ, অর্থাৎ পরিবারের কাজ, পরিবারকে কিন্তু তার বাচ্চাকে পাঠাগার চেনাতে হবে, তা নাহলে এই বাচ্চাটা পাঠাগার আসলেই চিনবে না। কারণ পরিবার যদি হাতে মোবাইল দিতে পারে তাহলে কেন হাতে বই দিতে পারবে না? সে তার সন্তান যখন বিদেশে এডুকেশন ফেয়ারের মাধ্যমে বিদেশে পাঠায় তখন সে তো লক্ষ লক্ষ টাকা দিয়ে পাঠায় ওই জায়গায়, তাহলে ওই টাকার কিছু অংশ এখানে বিনিয়োগ করার চেষ্টা করুক ছেলেটারে ভালো করার জন্য। আমি জানি কোনো ভালো ছেলেই মানে আলটিমেটলি এখানে থাকবে না, সবাই তারা বাইরেই চলে যাবে তার জীবনকে এক্সপ্লোর করার জন্য বা তার মেধাকে এক্সপ্লোর করার জন্য, এইটাও সত্য কথা। কারণ আমরা যে সিস্টেমে আছি এই সিস্টেমটা হলো কি সব সময় আমাদের ক্ষমতার পরিচিত কতগুলো মুখ বদলায়,
বা রাজনৈতিক দল বদলায়, সচিবালয়ের কিন্তু একটা কর্মীও বদলায় না। আপনার সেট আপটা তো সচিবালয়ে। এদেরকে আপনি ধরে নেন বিসিএস ক্যাডার যে তৈরি করেন, এদের কি মানুষের সাথে নরম ভাবে পেশ করার কোনো ট্রেনিং দেন? বরঞ্চ তারে প্রভুত্বের ট্রেনিং দেন। এই ট্রেনিং গুলা চেঞ্জ করা দরকার। বিসিএস ক্যাডারওয়ালারা বা যারাই হোক, এদেরকে যে ধরে নেন, আমি একটা ক্যাডার সার্ভিসের একটা বিসিএস ট্রেনিং এ পুলিশ যখন যায় বিসিএস ক্যাডারে, ওরে 2টা পিয়ন দিয়ে দেওয়া হয়, ও যাতে এক গ্লাস পানি ঢাইলা না খায়, ওর জুতাটা যেন সে যেন নিজে না আগায় নেয়, জুতাটা একটা পিয়ন তার পায়ের কাছে আইনা দিব, একটা গ্লাস পানি তারে পিয়নে ঢাইলা দিব। এটি তো প্রভুত্বের ট্রেনিং। এই ট্রেনিং ম্যানুয়াল গুলো চেঞ্জ করা দরকার রাষ্ট্রে। এবং আমি মনে করি সচিবালয়ের ভিতর যারা আছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, এদেরকে কিছু ট্রেন আপ করা দরকার। এগুলো রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হবে। এটি কিন্তু সচিবালয়ের বড় কর্তারা সিদ্ধান্ত কোনোদিনই নিবে না, রাজনীতিবিদদের এই ম্যানুয়াল গুলা চেঞ্জ করতে হবে। এখন দেখেন পরিবর্তন হবে না কেন, সেটাও একটু ইঙ্গিত দেই। 5ই আগস্টের এই রাষ্ট্রের পরিবর্তনের পর বাংলা বাজারে নতুন 5টা সৃজনশীল সংগঠন তৈরি হয়েছে প্রকাশকদের ভিতরেই। তো চেঞ্জ হবে কোথা থেকে? এবং সবকটাই বুইরা, তরুণরা কিন্তু নাই, সবকটা বুইরা কানাডা ভিতরে। তো আমাদের এই, আমার কাছে কি মাঝে মাঝে মনে হয় যে আমার বয়স পর্যন্ত যে পর্যন্ত ড্যামেজ না হবে, আমাদের উন্নতি হওয়া অনেক দূর কি বাদ, বুঝছেন? তো আমি আবার একটু বয়স্ক ঢুকতে চাই, আমাদের মানুষগুলা তরুণদের না ফিরোজ ভাই অনেক সাহসী কথা বলছেন। না না আমি না, এটা একটা গুরুত্বপূর্ণ, এটা প্রকাশকদের আসলে একটা বডি হওয়া উচিত, একটা বডি হওয়া উচিত। আচ্ছা, আমি আবার একটু যুক্ত চাই। আজকে আমাদের যে মূল টাইটেলটা ছিল অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট বইমেলা এবং বাংলাদেশের, বা আমি ফিরোজ ভাই, আমি বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা এবং এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা, আমরা মূল টাইটেলে ফিরে আসি। সেটা হচ্ছে যে কারণে আমাদের মূলত এই আয়োজনটা করা আছে। অর্থাৎ আমি জানতে চাই, যেহেতু বইমেলাটা শেষ হলো এবং আমরা যেহেতু সারা বছর বিভিন্ন নতুন লেখকদেরকে নিয়ে কাজ করি এবং অনেক তরুণ লেখককে নিয়ে কাজ করি, ধরেন টুটুল ভাইয়ের কাছে আমি এখন জানতে চাইবো যে আমাদের রাষ্ট্র ফেল করলো, রাষ্ট্র তাদের হয়তো নিজেদের এজেন্ডা বা নিজেদের সচিবরা নিয়ে ব্যস্ত, আমাদের সমিতি ফেল করছে কারণ সমিতির আমাদের প্রকাশকদের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু যেই লেখকরা সাপনিক, যেই প্রকাশকরা সাপনিক, যারা চায় নিজেদের সাহিত্যকর্মটা একটু দেশের বাইরে ছড়িয়ে পড়ুক, কারণটা হচ্ছে যে যেহেতু অন্যান্য রাষ্ট্রে হচ্ছে, আমার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের একজন প্রকাশক বন্ধুর বইও কিন্তু হারপার কলিন্স থেকে নিয়মিত পাবলিশড হচ্ছে। তো সেই জায়গায় আমরা যখন স্বপ্ন দেখি যে আমার বইটা কোনো একটা বই হারপার কলিন্স থেকে কিংবা অন্য কোনো বড় বড় পাবলিশিং হাউস থেকে সেটা অনুবাদিত হয়ে বিশ্বে ছড়িয়ে পড়ুক, আমার আসলে কি করণীয়? আমরা তাহলে বিকল্প ভাবে কিভাবে এগোতে পারি? কারণ ফিরোজ ভাইয়ের কাছে লাস্টে জানতে চাইবো যে সমিতি কি একেবারেই ব্যর্থ? আপনারা তো এখন বর্তমান কমিটি, আপনারা যদি না পারেন তাহলে আমরা বিকল্প ভাবে কিভাবে আগাবো? এটা টুটুল ভাই যদি আমাদের আগে পরামর্শটা দেন। আমরা তো কিছু একটা করতে চাই, আমাদের লেখকদেরকে তো সামনে এগিয়ে দিতে চাই। ফিরোজ ভাইয়ের কাছে পরে শুনি, টুটুল ভাইয়ের পরামর্শটা নিয়ে নিই। আপনি তো আমাদের টুটুল ভাইয়ের পরামর্শটা নিয়ে, আপনি তো এখন দায়িত্বপ্রাপ্ত, আপনারটা তো লাস্টে শুনবো, আপনি তো দায়িত্বপ্রাপ্ত আমাদেরকে দিবেন। জি টুটুল ভাই, আমরা বিকল্প ভাবে আগাতে চাই, কিভাবে করব? যখন বলেন যে রাষ্ট্র ব্যর্থ হলে, রাষ্ট্র ব্যর্থ হওয়া মানে জনগণও ব্যর্থ হওয়া, বুঝছেন? তো সেই জনগণের মানে জনগণই হলো রাষ্ট্রের খুঁটি। তো রাষ্ট্র ব্যর্থ হওয়া মানে কি? মানে জনখুঁটিটা ভেঙে পড়ে যাওয়া, চুরমার হয়ে যাওয়া। তো সেইখানে আপনার ওই রাষ্ট্রকে আবার নির্মাণ করার যে প্রত্যয়, সেটা লাগবে। এবং রাষ্ট্রকে ঠিকঠাক ভাবে নির্মাণ করলেই আপনি আপনার যে স্বপ্নগুলা বলতেছেন, সেই স্বপ্নগুলো আপনি জায়গা মতো দাঁড় করাতে পারবেন। রাষ্ট্রকে বাদ দিয়ে আপনি কিন্তু আমি আসতেছি, এই স্বপ্নগুলো আপনার কখনো এককভাবে বাস্তবায়ন করা সম্ভব না। আর আপনি একজন লেখকের স্বপ্ন থাকতেই পারে, যদিও আমি বলছি যে যখন একজন লেখক লিখবে তখন তার এই স্বপ্নগুলো থাকাটা আসলে জরুরি না, যে তার লেখা অমুক জায়গায় প্রকাশ হবে বা তমুক জায়গায় প্রকাশ হবে কিনা, সেইটা কখনো একজন লেখকের স্বপ্নর জায়গাটা হতে পারে না। কিন্তু একজন লেখকের স্বপ্ন এটাই থাকতে পারে যে বহু মানুষ পড়বে, এবং সেটা বাংলাদেশের মানুষ পড়ুক, আর ইন্ডিয়ার মানুষ পড়ুক, আর ইংল্যান্ডের মানুষ পড়ুক। তো সেই জায়গাগুলোতে এখন তো আপনার মানে হাতের তালুতেই বিশ্ব। তো সেই জায়গায় ইন্ডিভিজুয়ালি মানুষ তো, সে তো বাংলাদেশের অনেক মানুষ, কিন্তু বাঙালি লেখকও অনেক 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 জায়গায় তারা নিজেদেরকে
বিশ্বের অন্যান্য জায়গায় তারা নিজেদেরকে প্রমাণ দিতে পারতেছেন। সবার নাম আমার মনে আসতেছে না। জিয়া হায়দার নামে একজন লেখক আছেন, জিয়া হায়দার খান বোধহয়। তো হ্যাঁ, তো সে তার লেখা তো মানে ইংরেজিতেই প্রকাশিত হচ্ছে। আরো অনেকেই এরকম আছেন যাদের লেখা প্রকাশ হচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশ থেকে এরকম যদি কেউ নিজেরা চেষ্টা করে তারা পারবে। হ্যাঁ, কিন্তু সেইটাই আসলে একটা দেশের, একটা রাষ্ট্রের পরিচয়কে সে নিজে নিজে নিয়ে যেতে পারবে না। একজন বাঙালি লেখক, হ্যাঁ, তাহমিমা নাম মাহফুজা নামের মেয়ে, যখন তার বই যখন প্রকাশ হয় একটা আন্তর্জাতিক পাবলিশিং হাউস থেকে, সেটা তার আলাদা পরিচয়। তার লেখার বিষয়বস্তু হয়তো বাংলাদেশ থাকতে পারে বা বাংলাদেশের সমাজ থাকতে পারে, কিন্তু সে কিন্তু বাংলাদেশকে যে ওন করতেছে তা তো না। কিন্তু যখন একজন বাঙালি লেখকের বাংলা লেখাটা যখন অনূদিত হইয়া সেটা অন্য দেশের মানুষের কাছে যাবে, তখন সে রিপ্রেজেন্ট করবে একটা দেশকে বা একটা জাতিকে বা একটা সমাজকে, যে জায়গাটাকে আমরা, আপনি যেটা চাচ্ছেন আর কি। তো সেই জায়গাটা আসলে আপনার আমাদের নিজস্ব স্ট্রাকচারকে যতক্ষণ না আমরা ডেভেলপ করতে পারবো, শুদ্ধিকরণ করতে পারবো, ফিরোজ ভাইয়ের কথা অনুযায়ী ওই শুদ্ধিকরণ ছাড়া আমাদের সম্ভব না। অতএব এই জায়গাগুলো আমাদের আমাদের যার যার ক্ষেত্র থেকে আমাদেরকে কাজ করতে হবে। এখন এই যে ফিরোজ ভাই কিছু উদ্যোগের কথা বললেন এই পাবলিশিং সেক্টরকে, এবং আমার মনে হয় যে উনি যদি একটা গ্রুপ ওয়াইজ একটা ভালো গ্রুপ নিয়ে কাজ করতে পারেন, উনি অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে সফল হবেন। এই সফলতাগুলো অবশ্যই যারা পাবলিশিং সেক্টরে কাজ করবে তাদের জন্য অবশ্যই কাজে দেবে, তাদের উপকারে আসবে। এবং এই উপকারটা কিন্তু শুধু পাবলিশাররা পাবে না, এটা আদতে পাবে গিয়ে লেখকরা, সবাই পাবে। সবাই পাবে। আচ্ছা, টুটুল ভাই, আপনাকে একটু আপনি তো জানেনই, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যাচ্ছে প্রতি বছর, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা বড় অঙ্কের বাজেট কিন্তু আসলে খরচ হয়। তো এটা কিভাবে খরচ হয়, কারা যায়, সেটা তো আমরা আগে আলোচনা করলামই। আপনি দেখেছেন বা আমরা সারা বছর দেখি পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই যে ফেলোশিপ দেয়া হয়, যে বিভিন্ন রকম ফেলোশিপ, ধরেন এই প্রতি বছর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যদি অন্তত একজন সাপ্তাহিক তরুণকে বাংলাদেশের সে প্রকাশকদের পক্ষ থেকে যদি ফেলোশিপ অন্তত দেয়া হতো এরকম কোনো, তাহলে কিন্তু 10 বছর পরে গিয়ে দেখছেন যে বাংলাদেশের 10 জন তরুণ ফেলোশিপ প্রাপ্ত পাবলিশার আছেন যারা ফ্রাঙ্কফুর্ট নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, নির্বাচনভাবে। তাও কিন্তু একটা বড় একটা, আমরা যদি 10 বছর 15 বছর কন্টিনিউ করতে পারি। আপনার যদি সংস্কৃতি মন্ত্রণালয়ের যদি এরকম কোনো প্রোগ্রাম থেকেই থাকে যে তারা প্রত্যেক বছর ফ্রাঙ্কফুর্ট এবং গথেনবার্গ বইমেলায় তারা অংশগ্রহণ করবে, তাহলে অবশ্যই এই অংশগ্রহণের কিছু উদ্দেশ্য তাদেরকে নির্ধারণ করতে হবে, ইমপ্যাক্ট একেবারে, যেটা আমাকে ইমপ্যাক্ট তৈরি করবে। জি, এবং ইমপ্যাক্ট তৈরি করতে হবে এবং একটা প্ল্যান করতে হবে যে আচ্ছা আগামী বছর আমরা 10 জন লেখককে আমরা প্রমোট করব, হ্যাঁ, এবং এই 10 জন লেখককে প্রমোট করার জন্য কারা পারবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সে কে, সে যোগাযোগটা ঠিকঠাক ভাবে করতে পারবে, যার কালচারাল ব্যাকগ্রাউন্ডটা ভালো, যার কমিউনিকেশন স্কিলটা ভালো, যে আরেকজন লেখকের সাথে বা অনুবাদ এজেন্সির সাথে সে নক করলে সেই অনুবাদ এজেন্সি সে ইমপ্রেসড হবে। এবং সাথে আমরা 3 জন লেখক এবং 3 জন প্রকাশক, যে 3 জন প্রকাশক দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে ভালো বই প্রকাশ করেন, হ্যাঁ, আমরা র্যান্ডমলি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই 3 জন লেখক এবং 3 জন প্রকাশকও তারা এই প্যানেলে থাকবেন। এবং এইভাবে যদি করা যায় তাহলে আপনার রেজাল্ট কিছু পাওয়া যাবে। আদারওয়াইজ এগুলা মানে আপনার তাদের ভ্রমণ ছাড়া, সরকারি কর্মকর্তাদের মানে বিলাসী ভ্রমণ ছাড়া আর তো কোনো কাজে আসবে। এবং টুটুল ভাই, আপনার মনে আছে কিনা যে আমরা ফ্রাঙ্কফুর্টে দেখেছিলাম বিভিন্ন স্টলের বাইরে, আমার তো মনে আছে আমাদের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনেই ছিল, যে তাদের ব্যানারে ধরেন 10 জন লেখকের বড় বড় ছবি, এবং বাইরেই কিন্তু সেই লেখকের ছবির পাশে নিচে কিন্তু তার একটা বায়োগ্রাফি। অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশের একজন মানুষ গিয়ে, একজন পাঠক, একজন এজেন্ট কিংবা এডিটর কিংবা পাবলিশার গিয়ে কিন্তু সেই লেখকটা সম্পর্কে কিন্তু অন্তত জানতে পারছে। অর্থাৎ ফ্রাঙ্কফুর্টে যাওয়া মানে কি, আমি তো আমার দেশের একটা বইকে ব্র্যান্ডিং করব, আমি তো আমার দেশের রাইটারকে ব্র্যান্ডিং করবো, তাই না? অর্থাৎ এই ধরনের কোনো আর মানে কোন ধরনের এটা কি বলে ফ্রুটফুল কোনো প্ল্যান ছাড়াই আসলে ফ্রাঙ্কফুর্টে কন্টিনিউ যাচ্ছে। এবং স্ট্যান্ডের মধ্যে ডক্টর ইউনূসের কিছু বই বা বঙ্গবন্ধুর কিছু বই ঝুলাই দিলে এটা তো কোনো কাজ আসে না। 2019 সালে বাংলাদেশ থেকে যারা গেছিলেন যে প্রতিনিধি দল, আমি জানি না আপনারা হয়তো জানেন, তারা ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ারের যারা অথরিটি তাদের সাথে দেন দরবার করছিলেন যে 2020-এর
বইমেলা, ফ্রাঙ্কফুর্ট বইমেলা যেন হ্যাঁ 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 বঙ্গবন্ধুকে থিম করা বঙ্গবন্ধু হয়। হ্যাঁ, হ্যাঁ কিন্তু হ্যাঁ তারা এটা থিম গ্রহণ থাকবে করেনি। বাংলাদেশ। তো এইটার মানেটা কি বলেন? এটা কি বঙ্গবন্ধুকে মহান করা হইতো? হইতো না। তখন আপনার যদিও হইতো, ইন কেস ধরেন হইতো, বাংলাদেশের এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যেসব আবর্জনা বের হইছে সবগুলা নিয়ে যাইতো ওইখানে। তো তাতে কি দেশের সম্মান বাড়তো? আচ্ছা, আরেকটা জিনিস যুক্ত করি, ইদানিং বিগত আপনি যদি 4-5 বছরে দেখেন বাংলাদেশের বিশেষ করে যে কান ফেস্টিভ্যাল, ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের দেশে কিছু সাংবাদিক যাচ্ছে, কিছু সিনেমা নিয়ে যাচ্ছে, এবং এই যে কান ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ যাচ্ছে, বাংলাদেশের যে সিনেমাটা নির্বাচিত হচ্ছে, কিংবা যে ডিরেক্টর যাচ্ছে, যে আর্টিস্ট যাচ্ছে, যে জার্নালিস্ট যাচ্ছে, আমাদের টোটাল মিডিয়া কিন্তু বিশাল একটা কাভারেজ হয়, ঠিক আছে। কিন্তু এই যে 15 সাল থেকে আজকে 25 পর্যন্ত আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা যে বাংলাদেশ অংশগ্রহণ করছে, আমাদের কোন মিডিয়া, সেই মিডিয়ার সাথে জড়িত কারা, কেন যায়, কোথায় যায়, কবে যায়, কারা কারা যাচ্ছে, কোন ধরনের প্রচার প্রচারণার মধ্যেও কিন্তু আমরা নাই। অর্থাৎ এটা যে একটা ব্র্যান্ডিং করা, এবং এটা মনে হয় যে চোরেমন পুলিশ পুলিশ টাইপের হইতে পারে, আসলে কি ব্র্যান্ডিং করবে, বেশি ব্র্যান্ডিং হলে তো মানুষ আসলে কি প্রশ্ন করবে ব্র্যান্ডিং যে করবে? কারা যাচ্ছে, কেন যাচ্ছে, এটা কি ইম্প্যাক্ট তৈরি হয়, সেটাও হইতে পারে। অর্থাৎ এখন আমরা তাহলে আবার ফিরোজ ভাইয়ের কাছে যাই। স্টলে বসে গরুর মাংস দিয়ে ভাত খাইতেছেন, এটা তো আর ব্র্যান্ডিং করা হ্যাঁ, যায় না। গরুর মাংস দিয়ে ভাত খাওয়া, এবং এটা একটা কেলেঙ্কারি হয়েছিল আমাদের 2019-এ, এটা তো আমরা ফিরোজ ভাই সহ জানি। আর যাক, আমরা আমাদের পাঠকদেরকে, আমাদের বইপ্রেমীদের এই সমস্ত কেলেঙ্কারি কথা না বলি, আমি ফিরোজ ভাইয়ের কাছে এখন জানতে চাই, নিশ্চয়ই এই বছরও ফ্রাঙ্কফুর্ট থেকে এসে আপনাদেরকে হয়তো জাতীয় গ্রন্থ কেন্দ্র কিংবা সম্মিলিত আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আপনাদেরকে ডাকবে, তারা ব্রিফিং করবে, তারা অনেক কিছু করেছে আমাদের কোনো তরুণদের না নিয়েই, তারা একটা পরিণত বয়সে বাংলাদেশের মুখ হয়তো উজ্জ্বল করেছে, যেটা আগামীতে উজ্জ্বল করবে। তো আমরা এর আগেও বিভিন্ন সময় গ্রন্থকেন্দ্রে গিয়েছি, সংসদীয় মন্ত্রণালয়ের বিভিন্ন মিটিং এ গেছি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছি, সাপের প্রস্তাবনা, অনেকে ভাও দিয়েছেন, কিন্তু সেই সমস্ত প্রস্তাবনা কিন্তু ওই দিনের পরে আর সবাই ভুলে গেছে। তো আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে যে, যেহেতু সারা বছর আমরা অসংখ্য তরুণ লেখকরা আমাদের সাথে যোগাযোগ করেন, তরুণ প্রকাশকরা যোগাযোগ করেন, আপনার কাছে চাহিদা যে আপনারা এমন কোন প্রস্তাবনা দিবেন কিনা যে আগামী বছর থেকে অন্তত 2-1 তরুণ লেখক এবং 2-1 তরুণ প্রকাশককে গভর্নমেন্টের ফান্ডিং এ, মানে প্রকাশক নেতা না, দেশের সার্বিক জায়গা থেকে কাজ করে এরকম সাপ্তাহিক লেখক বা প্রকাশককে অনুদান হিসেবে, ফেলোশিপ হিসেবে এই মেলায় অন্তর্ভুক্ত করা, এবং ভবিষ্যতে যাদের মাধ্যমে বাংলাদেশের এই সৃজনশীল প্রকাশনা জগৎ আসলে আলোকিত হবে, এরকম কোন প্রস্তাবনা আপনাদের মাধ্যমে সরকারের কে করা এবং প্রস্তাব দেয়, এবং সেটাকে বাধ্য করা যায় কিনা, ফিরোজ ভাই? আচ্ছা, এই ব্যাপারে বলি, সেটা হলো আপনি যেটা বললেন যে আমাদেরকে আইসা তারা ডাকদা নিয়ে ব্রিফিং করবে, এটা কখনোই ভাইবেন না। কারণ চীনে যে গেল, চীনে কি একটা মেলায় গেল, বই মেলায়, সেখান থেকে আইসা কিন্তু ডাকে নাই। 1, 2, তাকে আমি বলছিলাম আন্তর্জাতিক মেলাগুলোতে অংশগ্রহণ করার জন্য 2-3টা পাবলিশারের নাম বলছিলাম যে আপনি সমস্ত কর্মকাণ্ডে এদেরকে রাখেন, সেটাও তো রাখে নাই। অর্থাৎ আপনি গ্রন্থকেন্দ্রে এই পর্যন্ত ধরে নেন যে অন্তত 15 বছর যাবত প্রত্যেকেই আসছে কিন্তু লেখক থেকেই পরিচালক হয়েছে, তাই না? গ্রন্থকেন্দ্রের লেখক থেকেই তো পরিচালক হয়েছে। যে আমলা ছিল সেও কিন্তু লেখক ছিল বলতেছে। তো এই লেখক অন্য 5 জন লেখকের বড় বিলবোর্ড বানাইতো, এই স্বপ্ন আপনি দেখেন কি করে? এগুলা দেখবেন না এই সমস্ত স্বপ্ন, কারণ সে তাকে অতিক্রম করে কাউকে তো সে এক্সপ্লোর করবে না, কারণ সে পরিচালক হয়েছে, তার মানে কি সে আপাতত বাংলাদেশের যোগ্যতম লেখক, মানে কি কেন সে তো অন্যকে যোগ্য মনে করবেই না। এটা খুব সিম্পল ব্যাপার, আমাদের চারিত্রিক ব্যাপার, যেই কারণে আমাদের প্রত্যেকটা সেক্টরই ধ্বংস হচ্ছে। এই গেল একটা দিক। দ্বিতীয়ত আমাদের প্রস্তাবনা, আমরা তো এবারই প্রস্তাব দিয়েছিলাম যে প্রকাশকদের নেওয়ার জন্য, তারা কি নিছে? নেয় নাই। তো আমি মনে করি সরকারের দিকে তাকায় থাকলে হবে না। আমি একটু বলি, যেমন সমিতির মাধ্যমে সারা দেশে মেলা করার চাওয়ার জন্য আমি আমার সমিতিতে কাজ করতেছি, এইটা কেউ অতীতে কেউ ভাবে নাই, কিন্তু আমি তো ভাবছি। এখন এইভাবে ভেবে আমাদের কাজ করতে হবে। এই যে তারা এবার ডাকে নেয়, আমার তো মানে আমার আগ্রহ আছে আগামী বছর কিভাবে তাদের ডাকে হওয়ার দরকার নাই, সমিতি কিভাবে যেতে পারে আমি ওই চিন্তা করব। আমি কিন্তু সরকার আমাকে কি করলো এই চিন্তা আমি ফালাই দিছি মাথা থেকে, খেয়াল করে। 1, 2, সমিতি বলেন আর ওই মন্ত্রণালয় বলেন, আপনি তো প্রকৃত উদাহরণ টুটুল ভাই। আমাদের আইপিএর মেম্বারশিপ এখনো ওই কি বলে স্থায়ী হয় নাই মেম্বারশিপ, অথচ যে ভদ্রলোক এটা হ্যান্ডেল করে সে তো প্রকাশকই।
কেউ তো একজন, আপনি হন আর সোহেল হোক বা আমি হই, একজন তো আমরা হ্যান্ডেল করি। আমরা এটা স্থায়ী করি নাই কেন জানেন? স্থায়ী করলে তো আপনি যে আমাকে, সমিতি যে আমাকে তোয়াজ করে, এই তোয়াজটা তো বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে স্থায়ী করিনি। এই হয়েছে আমাদের বৈরাগ্য সমস্যা। ওটা বাম হোক ডান হোক, জাতীয়তাবাদী হোক আর আওয়ামী লীগ হোক, বৈরাগুলা বড়ই প্রবলেম। আমি একটা কাজ দিতে চাইছিলাম সোহেলকে, সোহেল বলল গেল তাতে পরামর্শ নিতে যে কোনো বয়স্ক প্রকাশক। এরপর ওই লোক 3-4টা কন্ডিশন দিল, আমি সব ফুলফিল করে দিলাম, এরপর লোক হাওয়া গায়েব। অর্থাৎ সে কাজ করবে না, সে আপনার কাছ থেকে ওই পদটা বাগায় নিছে। মনে করেন এই পদ হয়তো উনি নানা জায়গায় ট্রান্সলেট করে দেখাইবো যে আমি ব্যাং, আমি চ্যাং, আমি হ্যান, আমি ত্যাং। আমাদের মানসিকতা খুবই খারাপ। আমি যে এই কারণে বলি যে আমাদের একটা সময়ের বয়স্কদের এই দেশ থেকে মনে হয় বিদায় করতে হবে, তা নইলে এই তরুণদের কোনোদিন ভবিষ্যৎ তৈরি হবে না। এরা মানে কারো কল্যাণ এরা চায় না, কোনো কারো ভালোই এরা চায় না। এরা একটা ভালো চায় আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে, একমাত্র আমাকেই সুখী করো, আমাকেই ধন দিও, আমাকেই সবকিছু দিও, আর কাউকে কিছু দিও না। সবাই ভিক্ষুক বানায় রাস্তায় রাস্তায় ঘুরে। এরা বড়ই সমস্যা এরা। তো এই হয়েছে সমিতির অবস্থা। ওইখান থেকে এরা তো বড় নেতা রে ভাই সমিতি, এদের কাছ থেকে আপনি ডেলিভারি পাবেন কোথা থেকে? এদের কাছ থেকে পাবেন ওই যে মনে করেন বিশৃঙ্খলা তৈরি করার জন্য অন্যের কিন্তু প্যাকেজে টাকা দিব, যে বিশৃঙ্খলা করেন, কাউরে ঠিক মতো শান্তি দিয়েন না, কাজ করতে দিয়েন না। খন্দকার সোহেল স্বপ্ন দেখে, পরে আপনারা খেপাইতে থাকেন, ফেসবুকে ওরে নিয়ে 5টা পোস্ট দেন যাতে ওই পয়সা যায়। এই হলো আমাদের বুড়া বুড়া কাজ, টাকাওয়ালা বুড়াগো, দরিদ্র বুড়াগো কথা বলতেছি। এই সমাজে আমরা বাস করি। ওইখান থেকে আপনাকে, আপনি যেমন সোহেলকে আমি বলতেছি, আপনি যেই কয়টা দেশে গেছেন ওইখানে কি আপনার সমিতির কোনো ভূমিকা ছিল বলেন? আমার মনে হয় ছিল না। বলতেছি কারণ কি, আপনি বন্ধর একটা পরিচয় দিচ্ছেন সমিতির, সেটা হলো আমি পরিচালক অথবা সদস্য। আমি যত দেশে ঘুরছি বা গেছি, আমারও কিন্তু এই ভিসা মানে সংগ্রহে আমি আমার কোথাও কিন্তু আমার সমিতি, আমি তো প্রথম ফ্রাঙ্কফুর্টে গেছি সমিতির নাম ছাড়াই। আমি কিন্তু প্রথম ফ্রাঙ্কফুর্টে গেছি সমিতির নাম ছাড়াই, সেটা 13 সালে বলতেছি। তো এখন তারপরে যে পরে আমি 3টাতে সমিতির যেহেতু পরিচালক ছিলাম, যাইতে হয়েছে, গেল সমিতির নামেই যাইতে হয়েছে, সেটাই। কিন্তু ফ্রাঙ্কফুর্টে ঘুরে আমার যে প্রাপ্তি হয়েছে, ওদের এই সিলসিলায় বা ওদের এই কর্মকাণ্ডে আমাদের মানসিকতা তরুণদের থাকলেও আমাদের নাই, আমাদের বয়সীদের নাই। কারণ এরা অনেক ব্যাকডেটেড এবং এরা চিন্তা চেতনায় মগজে একেবারেই আমি বলবো ফালতু। হয়তো অনেকে আমারে গালি দিব, তারপর আমি বলবো এরা ফালতু। এরা কেউ আগায় যাক তার কাছ থেকে এটা চায় না। আমার মনে হয় এরা এদের সন্তান এদের চাকরিটা আগাক সেটাও চায় না আমার কাছে, মাঝে মাঝে এইরকম মনে হয়। এবং এটার কারণে আমি দেখছি অনেক প্রকাশকই তাদের সন্তানদের প্রকাশনায় সম্পৃক্ত করতে পারেনি, অনেক প্রকাশকই পারেনি। হ্যাঁ, যারা পারছে মনে করেন সেইটাও আমি ওইভাবে তাদের প্রকাশনার আগাইছে সেইটাও আমি দেখি না। কারণ আমি যেহেতু বাংলা বাজারের বাসিন্দা, আমি তো পুরানো প্রকাশক সবাইকে চিনি, এদের বাড়ি ঘর বাপ দাদা 14 গোষ্ঠীরই চিনি। তো ওই কারণে বলতেছি এরাও আগাইতে পারেনি। ধরেন আমি অনন্যার মনির ভাইরে বলি, মনির ভাইয়ের বাবায় প্রকাশনার ব্যবসা ছিল, মনির ভাই আসছে, কিন্তু মনির ভাই কি তার ছেলেরা আনতে পারছে? আপনারা কি বলবেন? পারে নাই। কারণ কি, এইখানে ভবিষ্যৎ নেই, এটা তারা মনির ভাই দিচ্ছে। আবার মনির ভাই শুনে যেন আমার উপর রাগ না করে। এটা বললাম হইলো আমরা পরম্পরা তৈরি করি না। আমাদের বাংলাদেশে পরম্পরায় একটা ব্যবসা কি জানে, মুদি দোকান আর বাইন্যা দোকান, এরাই শুধু পরম্পরা ব্যবসা করছে এই দেশের মাটিতে। আর কোনো ব্যবসায় কিন্তু পরম্পরা নাই, এটা আপনারা একটু খেয়াল করেন। আর এখন পরম্পরা আসে মানে যেখানে লুট আছে, অর্থাৎ গার্মেন্টসের টাকাটা বিদেশে যায় নানাভাবে, ওইখানে বাপেরটা পোলায় নেয়, পোলাটা হয়তো তার পোলায় নেয়, ওইটা সম্পদের কারণে, ব্যবসার কারণে না। আমি কাউরে দেখি না ব্যবসায় তারা মানে আরো বাড়াইছে। হ্যাঁ, আবার প্রকাশনায় বাড়াইছে। ধরে নেন লেকচার, শহীদ সাহেব যে প্রকাশনাটা করছে তার চাইতে কিন্তু তার ছেলেরা অনেক বাড়াইছে। প্রথমে মেহেদি বাড়াইলো, এটা মেহেদি পর্যন্ত তো মনে হয় শহীদ দিনের, মেহেদির পর এখন সৌরভের কাজও আমি দেখতেছি অনেক ভালো, খুবই ভালো কাজ। সৌরভ অনেক ভালো কাজ করতেছে, অর্থাৎ ওর বিজনেস এক্সপ্লোর করার জন্য, বাড়াবার জন্য যা যা করার করতেছে, এগুলা দেখলে ভালো লাগে ভাই, এগুলা দেখলেও ভালো লাগে। তো আমাদের বললাম যে আমাদের বাংলাদেশে বা এই বাঙালি কমিউনিটিতে আমি 2000 সালে
ব্যাঙ্গালোরে যাইয়া আমি 18 সালের একটা মুদি দোকান দেখছি, ও যে নাকি 2000 সালে আইসা ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে, বুঝছেন? 1880 না 90 সালের একটা দোকান, ওইখানে হিস্ট্রিটা লেখা, বুঝছেন? তো ওদের পরম্পরা আছে। বা টুটুল ভাই নরওয়েতে দেখবেন, যেই ব্যবসা প্রতিষ্ঠানটা ছোট হোক, যত পুরানো, ওরা কিন্তু একটা দিয়ে দেয় যে সিন্স এত সালে আমার এটা প্রতিষ্ঠিত। তার মানে এর ভিতর কিন্তু 4 পুরুষ চলে গেছে, এটা ওরা মিন করে। আমাদের এখানে মুদি দোকান আর বাইন্না দোকান ছাড়া কোনোটাই কোনো ব্যবসাতে পরম্পরা নাই। সম্প্রতি হয়েছে ধনের কারণে আর লুটের কারণে হলো ওই যেগুলা নাকি ওই বড় বড় অর্থকরী আছে, অর্থকরী বলতে সরকারের এই থেকে লোন নেওয়া আছে 5,000 কোটি, তার সম্পদ আছে হয়তো দেখবেন যে 1,500 কোটি বা 1,000 কোটি, বা 500 কোটি টাকা লোন নেওয়া আছে, তার টোটাল সম্পদ আছে হয়তো 50 থেকে 60 কোটি। এই সব ক্ষেত্রে একটু পরম্পরা দেখতে পারবে, কিন্তু আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে ওই পরম্পরাটা এখনো তৈরি হয়নি। এই গেল একটা দিক। আমাদের আচার আচরণ গুলো ভালো হয় না, আমাদের আচার আচরণ গুলো ভালো হয় না, আমাদের এডুকেশনের জেনারেশন এখনো তৈরি হয় নাই। অর্থাৎ আমরা পরিবারগুলো এখনো 2-4 জেনারেশন আমরা কিন্তু এডুকেটেড না, এইটাও একটা ব্যাপার। যে কারণে আমাদের মাঝে সভ্যতা ভব্যতা একটু কমই, এটা কেউ যেন মাইন্ড না করে, ক্ষমা করে দেয় আমারে, কিন্তু এটাই বাস্তবতা। ফলে আপনি রিডিং সোসাইটি এখানে করা খুব কষ্টের ব্যাপার। তো যাই হোক, আমার এই 2 বছরের টার্মে আমি আমার যথাসাধ্য করব, এবং আমি খুব আশাবাদী আরো 2 বছরের জন্য পাবলিক আমার নির্বাচিত করবে, আমি সেই লক্ষ্য কাজ করতে চাই। তাইলে 4 বছর থাকতে পারলে আমি কিছু পরিবর্তন আমি আমার মতো দেওয়ার চেষ্টা করব, এইটা হলো আমার কথা। কে কি করলো আমার জানার কোনো দরকার নেই, কিন্তু আমি করতে চাই। এটাই আমরা নিতে চাই ফিরোজ ভাই, কারণ হচ্ছে যে আপনি বর্তমান সমিতির এবং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্বপ্রাপ্ত। আপনার মুখে যদি কন্টিনিউ আমরা হতাশার কথা শুনি, তাহলে কিন্তু আমাদের পুরো ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে, এবং আমরা সৃজনশীল প্রকাশকরা কিন্তু আসলে আরো বেশি হতাশ হয়ে যাব। আমি আপনার একটা এই যে বংশ পরম্পরার কথা বলেন, সেখানে ছোট তথ্য যুক্ত করি। সেটা হচ্ছে কলকাতায় একটা পাবলিশার আছে, আপনারা হয়তো শুনেছেন, যিনি একটা বুক শপ, সেটা হচ্ছে দাশগুপ্ত। টুটুল ভাই হয়তো দেখেছেন, ইংরেজি বই করে দাশগুপ্ত। সেটা কিন্তু কলকাতা ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু সেটাকে হেরিটেজ পাবলিশার বা হেরিটেজ বুক শপ হিসেবে কিন্তু ঘোষণা করেছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু তাদের একটা ঐতিহ্য, অর্থাৎ 100 বছরের বেশি বোধহয় খুব সম্ভবত হতে দাশগুপ্ত। আমি গিয়েছিলাম সেখানে, ওই এখন বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত, তার সঙ্গে আমার কথা হয়েছে, আড্ডাও হয়েছে। টুটুল ভাইয়ের কাছে আমি সর্বশেষ যে বিষয়টা জানতে চাই, ফিরোজ ভাইয়ের কাছে হয়তো সর্বশেষ রাখবো, সর্বশেষ বিষয়টা হচ্ছে, আমরা তো আসলে মূলত লেখকদের নিয়েই কাজ করি। আমাদের বইয়ের মূলত কাঁচামাল যেটা একেবারে লেখকরা, অর্থাৎ আমরা লেখকদেরকে কোনো আশাবাদের কথা নিশ্চয়ই আমরা শোনাতে চাই। টুটুল ভাইয়ের সঙ্গে আমাদের 2019-এ বইমেলা, ফ্রাঙ্কফুর্ট বইমেলায় দেখা হয়েছিল। সেই দেখাটা আসলে অপ্রত্যাশিত। আমরা জানতাম না যে টুটুল ভাই যাবেন, এবং টুটুল ভাই কিন্তু গিয়েছিলেন সেখানে একজন লেখক হিসেবে, খুব সম্ভবত, তাই না? আপনার যেহেতু একটা বই, সেটা ওপেনিং হয়েছিল। অর্থাৎ এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা কত বড়, কত বিশাল, এবং এই বইমেলার গুরুত্ব, লেখকের কাছে সাপ্তাহিক একটা বইমেলা, বা আপনার অভিজ্ঞতা আমাদের নতুন লেখকদেরকে, আপনি যদি এই বইমেলার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতে এই বইমেলাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা তৈরির মতো কোনো অনুপ্রেরণামূলক বাণী, কথাবার্তা বা আশাবাদ আপনি দিতে পারেন কিনা, যাতে আমাদের নতুন লেখকরা, আমাদের যারা ভালো লিখছেন, ভালো লেখকরা, তারা যাতে অনুপ্রাণিত হন। এবং এটা আমরা এই আশাবাদের কথা দিয়ে শেষ করতে চাই। টুটুল ভাই, আপনার কথা পরে ফিরোজ ভাইয়ের সাথে একটু কথা বলবো, কারণ আমরা প্রায় দেড় ঘন্টার বেশি হয়ে গেছে, এর বেশি কথা বলাটা আসলে ঠিক না। হ্যাঁ, আশাবাদের কথা শেষ করে দেওয়া দরকার। আসলে ফ্রাঙ্কফুর্ট বইমেলা আপনি যেভাবে বললেন যে তরুণ লেখকদের কাছে বা লেখকদের কাছে আসার জায়গা, প্রত্যাশার জায়গা, ঠিক এইরকম না। মানে ঢাকার আমাদের 21শে বইমেলার যে ক্যারেক্টার, যে চরিত্র, আমরা লেখকরা এখানে আড্ডা দিতে আসেন, আমরা পরস্পর কথাবার্তা বলি, আমাদের বিভিন্ন মফস্বল থেকে লেখকরা আসেন, এক ধরনের সেতুবন্ধন হয়। আসলে ফ্রাঙ্কফুর্ট বইমেলাটা আমার মনে হয় যে সেরকম না। ফ্রাঙ্কফুর্ট বইমেলাটা মূলত যারা বই কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য করে তাদের জন্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে একে কেন্দ্র করে যে বিশাল একটা আয়োজন হয়, সেখানে অনেক লেখকেই নিজেদের উদ্যোগে বা প্রকাশকের সাথে তারাও যান, এবং তারাও নানানভাবে এটাকে এনজয় করেন। কিন্তু সেটা এমন না যে ওই তাদের বই ডিসপ্লে হচ্ছে এবং তারাও স্টলের সামনে দাঁড়ায় অটোগ্রাফ দিচ্ছেন, এই যে ওই যে মজাটা বাংলাদেশের বই মেলায় পাওয়া যায়, ওইটা না। তো সেই হিসাবে আসলে আমাদের নিজেদের লেখকদের যারা
লিখছেন তাদেরকে আমার মনে হয় তাদের নিজের লেখার দিকে মনোনিবেশ করা উচিত, লেখার উন্নয়নের দিকে মনোনিবেশ করা উচিত, এবং লেখাকে কিভাবে আরো বেশি মানবিক করে তোলা যায় এবং মানুষের সাথে জনমানুষের সাথে বেশি সম্পৃক্ত করে তোলা যায়, এবং আমাদের যে বিষয় বৈচিত্র্য আছে সেইগুলাকে ছুঁয়ে দেখা যায়, সেই দিকে তারা অবশ্যই দিবেন। এবং লেখকদের লেখার প্রেক্ষাপট, লেখার ক্যানভাস তারা কে কিভাবে নির্ভর করবেন সেটা লেখকের নিজের উপর নির্ভর করে। সেই ব্যাপারে আসলে উপদেশ দেওয়াটা একদমই আমার পছন্দের বাইরের জিনিস। আর সবচেয়ে শেষে আমি যেটা বলতে চাই, আবারও আমি অক্টোবরে ফিরে যেতে চাই, যে এই অক্টোবর 31 তারিখে একজন বাংলাদেশের একজন প্রকাশক নিহত হয়েছিলেন এবং পরবর্তীতে এটা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়েছিল। তো আমি বেশ কয়েক বছর ধরে পৃথিবীর বিভিন্ন আইপিএ সহ যতগুলা আন্তর্জাতিক প্রকাশক সংস্থা আছে সবার সাথেই আমি যোগাযোগ করার চেষ্টা করি, এবং 3 বছর আগে আপনারা অনেকেই, বাংলাদেশের অনেকেও এটাতে স্বাক্ষর করেছিলেন। একটা দাবি তুলেছিলাম যে 31 অক্টোবরকে ফ্রিডম টু পাবলিশ ডে হিসেবে ঘোষণা করার জন্য। আইপিএ সেই স্বাক্ষর সহ আমরা প্রায় 700-র মতো স্বাক্ষর সংগ্রহ করেছি, এবং সেই স্বাক্ষর সহ তারা আমাদের আবেদনটা তারা নিয়েছে, এবং তারা বলেছিল যে তারা এটা নিয়ে ভেবে দেখবে, যদিও পরবর্তীতে তারা কিছু জানায় নাই। তো আমি বাংলাদেশের সব প্রকাশকদেরকে অনুরোধ করব, এখানে একজন প্রকাশক নেতাও আছেন, তার কাছেও আমার বিনীত অনুরোধ থাকবে যে 31শে অক্টোবর আপনারা ফয়সাল আরিফিন দীপনের যে নারকীয় হত্যাকাণ্ড সেটাকে আপনারা কোনো না কোনো ভাবে স্মরণ করুন, এবং এটাকে একটা প্রকাশনা শিল্পের জন্য একটা যে কালো দিবস সেটাকে আপনারা মনে করুন, এবং প্রকাশনাকে স্বাধীন হিসাবে, ফ্রি পাবলিশ হিসাবে যেন বাংলাদেশেও সেটা আত্মমর্যাদার সাথে দাঁড়াতে পারে, সবার মত যেন সবাই প্রকাশ করতে পারে, সেইটার জন্য আপনারা একটা যেভাবে হোক এই দিনটা আপনারা পালন করুন। এবং আমি সবার কাছে এই সমর্থনটুকু চাইবো যে 31শে অক্টোবরকে যে ফ্রিডম টু পাবলিশ ডে হিসেবে ঘোষণা করার যে দাবি বা পালন করার যে দাবি, সেই দাবিটা আসলে কে ঘোষণা করবে না করবে সেটা আমি আর এখন আর কিছু আসে যায় বলে মনে করি না। আমরা যদি সেটা পালন করি, আমরা যদি সেটা মনে করি, তবে সেটাই হবে সবচেয়ে বড় সম্মান, সেটাই হবে সবচেয়ে বড় পালন। কারণ এই দিনটা আমাদেরকে এটাই মনে করিয়ে দিবে যে আমরা প্রকাশনা করব স্বাধীনভাবে, আমরা নিজেদের মতে প্রকাশ করব স্বাধীনভাবে, আমরা লেখা প্রকাশ করব স্বাধীনভাবে। কোনো লেখক তার মত প্রকাশের জন্য, লেখার জন্য আক্রান্ত হবে না, কোনো প্রকাশক কোনো বই প্রকাশের জন্য কখনো মরতে হবে না। তো এই অঙ্গীকার নিয়ে আমি আজকের এই আলোচনায় অংশগ্রহণ আমি শেষ করছি, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথা শোনার জন্য, এবং সোহেলকে আবারও ধন্যবাদ এই আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। তুতুল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে একটু যুক্ত করি, আপনি যে দীপন ভাইয়ের কথা বলেছেন এবং আইপিএ, আমরা আপনার হয়তো মনে আছে দীপন ভাইয়ের স্মরণে আইপিএ কিন্তু একটা ওনার যে বর্তমান জাগৃতির যিনি স্বত্বাধিকারী, ওনার ওয়াইফ আমাদের জলিয়াপা, ওনাকে ডেকে কিন্তু একটা অ্যাওয়ার্ড খুব সম্ভবত দিয়েছিলেন। আপনাকে ইমপ্যাক্ট বা এরকম কোন একটা অ্যাওয়ার্ড, মানে দীপন ভাইকে সম্মানিত করার জন্য একটা অ্যাওয়ার্ড কিন্তু দিয়েছিল আইপিএ আয়োজনে দিয়েছে, এবং আইপিএ জাগৃতির যে যে শোরুম করা হয়েছিল সেখানেও তারা সহায়তা করার চেষ্টা করেছে, এবং যখন কোভিডের কারণে যখন সেটা বন্ধ হয়ে গেল তখনও তারা চেষ্টা করেছে এটাকে সহযোগিতা করতে, কিভাবে সেই সহযোগিতাগুলো ছিল। তো আসলে সেই সহযোগিতার বাইরে সবচেয়ে বড় যে চেতনার সহযোগিতা, তো সেটা যদি প্রকাশক সব প্রকাশকদের মধ্যে যদি সহযোগিতাটা, চেতনাটা ছড়িয়ে দেওয়া যায়, সেটাই হবে বড় বড় প্রাপ্তি। আর বাংলাদেশের পক্ষ থেকে আইপিএ কি করবে বা করেছে সেটার চেয়ে বাংলাদেশের প্রকাশকরা কি করবে বা কি করেছে সেটা বড় ব্যাপার আমার কাছে। তো আমি বাংলাদেশের বলবো জি 10 বছর আমি এই তথ্যটা জি বলেন আপনি শেষ করেন। না, এইটাই যে আমি বাংলাদেশের প্রকাশকদেরকে বলবো যে আমি এটা অনেক, কারণ 2016 সালে আইপিএ এর প্রেসিডেন্ট এবং যে ফ্রিডম টু পাবলিশ কমিটির ডিরেক্টর তারাও বাংলাদেশে গিয়েছিলেন, সেখানে একটা সেমিনার হয়েছিল বাংলাদেশের জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায়। সেখানেও এই দাবিটা, মানে আমার একটা লিখিত বক্তব্য আমি পেশ করেছিলাম সেখানে, তো সেখানেও আমি এই দাবিটা করেছিলাম। তো এই দাবিটা আমি
সেই করে আসছি এবং এটা রিপিট করতেছি যখনই সুযোগ পাই। বাংলাদেশের প্রকাশকদের সাথে আমার এখন আর খুব বেশি যোগাযোগ নাই, তো যখনই সুযোগ পাই আমি সেটা বলার চেষ্টা করি। এবং আমি চাই যে আমার আমৃত্যু যেন আমার এই কণ্ঠটা না রোধ হয়, এবং আমি চাই যে বাংলাদেশের একটা ফ্রিডম টু পাবলিশের এনভায়রনমেন্ট যেন নিশ্চিত হয়, বাক স্বাধীনতাটা যেন নিশ্চিত হয়, এবং আমার মতো আর কোনো প্রকাশককে যেন আপনার তার স্বপ্ন নির্বাসনে দিয়ে এইভাবে একাকী জীবন যাপন করতে না হয়, এবং দীপনের মতো কাউকে যেন এইভাবে মরে যেতে না হয়। আবারও ধন্যবাদ টুটুল ভাই আপনাকে। আমি এই প্রসঙ্গটা এনেছিলাম যে টুটুল ভাই সম্মানে একটি আইপি অর্থাৎ আমাদের যে পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, প্রকাশকদের সংগঠন, আন্তর্জাতিক প্রকাশকদের যে সংগঠন আইপি, তারা কিন্তু একটা অ্যাওয়ার্ড দিয়েছিল ওনার ওয়াইফকে, আমাদের জলি আপাকে। কিন্তু আমার জানা মতে আমরা কিন্তু এই যে দীপন ভাই স্মরণে আমরা কিন্তু প্রকাশকদের পক্ষ থেকে, বাংলাদেশের প্রকাশকদের পক্ষ থেকে, আমাদের সমিতির পক্ষ থেকে কিন্তু আমরা এই ধরনের কোনো বিশেষ কোনো শুভেচ্ছা, তাদেরকে শুভকামনা জানানো কিংবা তাদেরকে সাহসিকতার কোনো পুরস্কার দেয়া, কিংবা এই যে যেদিন আসলে মৃত্যুটা হলো সেটাকে আমরা স্মরণ করে কিন্তু কোনো অন্তত ন্যূনতম আড্ডা আলোচনা বা এরকম সভা সেমিনার কিন্তু করতে পারিনি, বা এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের জন্য একটি ব্যর্থতা। তো ফিরোজ ভাই যেহেতু সমিতিতে আছেন, আশা করি এই বিষয়টাও আপনি হয়তো একটু মাথায় রাখবেন। আরেকটি বিষয়, ছোট্ট একটি ছোট একেবারে একটি একটা ফেসবুক স্ট্যাটাস, সেটা হচ্ছে আমাদের দেশের একজন ভাইরাল এবং বিখ্যাত জনপ্রিয় একজন তরুণী একজন লেখিকা একবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমি যেদিন অনেক টাকা পাবো, রয়্যালিটি পাবো, সেদিন আমি আমার আম্মাকে নিয়ে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় গিয়ে অনেক বই কিনবো। ঠিক আছে? অর্থাৎ এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলা সম্পর্কে অনেকে না জেনে, ফ্রাঙ্কফুর্ট বইমেলায় যে আমাদের 21শে বইমেলার মতো বই কেনা বেচা হয় না, পাঠকরা যে বই কিনতে পারে না এইভাবে আমাদের মেলার মতো, এটা হয়তো অনেকে বা অনেক লেখকরা হয়তো জানেই না। এই যে ফ্রাঙ্কফুর্ট বইমেলার চরিত্র, টুটুল ভাই আমাদেরকে আশাবাদের কথাই বলেছে লেখকের পয়েন্ট অফ ভিউ থেকে। আমি ফিরোজ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আজকে আমাদের যে টাইটেল ছিল অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট বইমেলা এবং বাংলাদেশের প্রকাশনা যে শিল্প বা আমরা বাংলাদেশের প্রকাশনা, আপনি আপনার প্রকাশকের জায়গা থেকে, সমিতির জায়গা থেকে এবং প্রকাশনা শিল্পের লেখক, প্রকাশক, পাঠক কিংবা এডিটর কিংবা এজেন্ট কিংবা সমালোচক, অর্থাৎ আমরা কিভাবে আসলে বেনিফিশিয়ারি ভবিষ্যতে হতে পারি, আদৌ পারি কিনা, এবং আমরা তো সেই আশাবাদের কথাই শুনে আপনার কাছ থেকে আমরা আজকে অনুষ্ঠানে শেষ করতে চাই। ফিরোজ ভাই শুনেন, ধরে নেন 5টা মানুষের সূত্রপুরে যাওয়ার কথা বা গুলিস্তানে যাওয়ার কথা। 5টা মানুষ যদি ভিক্টোরিয়া পার্ক থেকে গুলিস্তানের পথে যাওয়ার সময় চারিদিকে বিক্ষিপ্ত ভাবে ছুটা শুরু করে, সে কি গুলিস্তানে পৌঁছাতে পারবে? পারবে না। তা আমাদের সৃজনশীল প্রকাশকরা বিক্ষিপ্ত ভাবে দৌড়ায় নানা কারণে, এরা আসলে এদের অভিষ্ট লক্ষ্যে যেতে পারবে না। এদের কাফেলার গতি, মুখ, কাফেলার কেবলা যে পর্যন্ত নির্দিষ্ট না হবে, এরা আসলে অগ্রসর হতে পারবে না। তারপর আমি বলবো আমাদের প্রত্যেকেরই, যারা আমরা এই কথাটুকু বুঝি যে এরা বিক্ষিপ্ত ভাবে দৌড়াদৌড়ি করে, যারা বুঝি, যেমন আমি বুঝি, এই কারণে আমার দায়িত্ব কিছু করা, যদি আপনি বুঝেন আপনার দায়িত্ব কিছু করা, এইভাবেই আমাদের করে যেতে হবে। এবং আমি মনে করি এই করা থেকেই একটা দিন এটা ঠিক হয়ে যাবে। যেমন আমি বলতেছি, আমি জানি না কি হবে, আমার খুব আগ্রহ আমার টার্মে 2টা বা 3টা দেশব্যাপী বইমেলা করার। খেয়াল করেন, আমি যদি এটা করে দিয়ে যেতে পারি, পরবর্তীতে যারা আসবে এটার নিচে আর স্বপ্ন দেখতে পারবে না। এই ব্যাপারে আমি মনে করি আমাদের এইভাবে নির্দিষ্ট হওয়া উচিত। তো আপনারাও যারা এই যে আমাদের প্রকাশক ভাই বন্ধু আছেন, তাদের প্রত্যেকেরই এত বেশি দলবাজি না করে নিজের ব্যবসায় মনোযোগ দেওয়া উচিত। কারণ ব্যবসাটা তো শুধু ব্যবসা না রে ভাই, আপনার আত্মপরিচয় ব্যবসাটা। আপনি ধরে নেন কুদ্দুসের কাছ থেকে 3 টাকা পাইয়া খুশি হইলেন, আপনার বছর চলে গেল। সেলিমের কাছ থেকে 6 টাকা পাইয়া আপনার হয়তো বছর চলে গেল বা মাস চলে গেল। এইটা জীবন না। তাইলে আর ব্যবসাটা খোলার উচিত ছিল না। যেহেতু ব্যবসা করেন, ব্যবসাটারে প্রমোট করেন, ব্যবসাটারে পরিচয়ের জায়গায় নিয়ে যান। আর যদি কেউ না নিতে চান সেটাও আলাদা কথা, তাহলে সেইভাবে থাকেন বলতেছে। কিন্তু ব্যবসায়ীর অন্য পরিচয় হওয়া উচিত না। আমাদের এখানে যেভাবে আমরা ব্যবসায়ীরা ক্রমেই পরিচিত হচ্ছি, এই পরিচয়গুলা নষ্ট এবং ভ্রষ্ট পরিচয় তৈরি করছে। এই জায়গাটা আমাদের বোঝা উচিত। এবং সোহেল ভাই আজকে আমাদেরকে ডাকছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আমি টুটুল ভাইয়ের প্রস্তাবনার ব্যাপারে বলবো, সোহেলের সাথে যেহেতু টুটুল ভাইয়ের মোটামুটি ভালো একটা যোগাযোগ আছে,
এইটা আমাকে আরো আগেই নক করা উচিত ছিল, তাইলে আমি অন্তত এবছর থেকে এটা শুরু করতে পারতাম। কিন্তু যেহেতু এখনো 31 তারিখ না, সোহেল আপনার কাছে দায়িত্ব রইল 31 তারিখ আমরা দীপনের ব্যাপারটা শুরু করি, অন্তত আগামী বছর একটু অন্যভাবে নিব, কিন্তু এবার যেন শুরু করি। কারণ দীপন তো আমারও ঘনিষ্ঠ ছিল, বলেন সোহেল, আপনাদের তো ছিলই, দীপন তো আমারও ঘনিষ্ঠ ছিল। আমি সমিতিতে প্রথম নির্বাচন করি দীপন রেনিয়া, খেয়াল করেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 14 সালে যে নির্বাচনটা আমরা দীপন, খান মাহবুব, আমি, আমরা 6 জন দাঁড়াইছিলাম, আপনার খেয়াল নাই? নির্বাচন সমিতিরে তো এইভাবেই আমরা গণতান্ত্রিক পথে নিতে মানে ট্র্যাকে উঠাইতেছিলাম। পরে ওই যে বৈরাগ্য নষ্ট আর ভ্রষ্ট পথ আমাদেরকে ভুল পথেই পরিচালিত করছে। এখন আমাদের সঠিক পথে যাওয়া উচিত। এবং টুটুল ভাই, আপনার কাছে অনুরোধ, আপনি সোহেলরে একটা অ্যাসাইনমেন্ট দেন, আমি যেন 31 এটা শুরু করতে পারি ভাই, এই অ্যাসাইনমেন্ট দিয়া দেন। কারণ আমি নানা কাজে থাকি, নানা প্রেশার, মানে দৌড়াদৌড়িতে থাকি, ব্যস্ততা। সোহেল যেন এই কয়টা দিন আমার সাথে টাচে থেকে এই কাজটা অন্তত করায় আমাকে দিয়ে, তাইলে আমিও তৃপ্তি পাবো, আমার আত্মাও শান্তি পাবো ভাই। আমি কি বুঝাতে পারলাম? সবার শুভ এবং কল্যাণ কামনায় আজকে খোদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই। হ্যাঁ, আর টুটুল ভাই মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করেন দেখেন, খালি সোহেলের সাথে রাখলে হবে না ভাই, বুড়াও 2-4টা বুড়া মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়, বুঝছেন? না না, আপনি যে বুড়া আমি মনে করি না, আপনাকে আমি তরুণী মনে করি। টুটুল ভাইকে একটু জানিয়ে রাখি, আমাদের ফিরোজ ভাই শিগগিরই, যেটা আমরা আড্ডা আলাপে বিভিন্ন সময় শুনি, ফিরোজ ভাই আমাদেরকে হয়তো জাপান একটা বইমেলা আয়োজন করবে কিংবা কানাডাতে আয়োজন করবে, আশা করি সেই সমস্ত বইমেলা হয়তো আমরা সেসব বইমেলা হয়তো আমরা টুটুল ভাইকে আমরা পাবো, তখন হয়তো আবার আমাদের আড্ডা আলাপ সরকার জায়গা আমাকে জানাবেন, আমি যাবো। এবং আমরা বিদেশে হয়তো একখণ্ড বাংলাদেশ তৈরি করে ফেলবো। প্রিয় দর্শক এবং পাঠক, বইপ্রেমী, আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন, ভাষাচিত্রের মূল উদ্দেশ্য, ভাষাচিত্রের মূল স্বপ্নের জায়গাটা ছিল যে আমরা তো প্রকাশক, আজকের আলাপটা যদিও প্রকাশনা নিয়ে এবং বইমেলা নিয়ে, পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট বইমেলা নিয়ে, কিন্তু আমরা ভাষাচিত্র যেহেতু সবসময় নতুন লেখক এবং তরুণ লেখকদেরকে নিয়ে কাজ করি, তাদের স্বপ্নের জায়গাটাকে আমরা নিয়ে কথাবার্তা বলি, বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ আয়োজন নেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করেছি বিশেষ করে যে এই বইমেলার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে এই বইমেলার ইম্প্যাক্ট কিংবা বাংলাদেশের মতো রাষ্ট্রে আমরা বাংলা সাহিত্যের বিকাশে এই বইমেলাটা কতটুকু গুরুত্ব রাখতে পারি, এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা আমাদের প্রকাশকদের করণীয় বা লেখকদের কি করণীয়, নানা বিষয়ে আলাপ করার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে যে দুজন অতিথি ছিলেন, দুজনেই আমাদের সঙ্গে, দুজনে ফ্রাঙ্কফুর্ট বইমেলা গিয়েছেন, একাধিকবার গিয়েছেন, এবং আমাদের ফিরোজ ভাই আমাদের বর্তমান যে সমিতি আছে, পাবলিশিং যে ট্রেড বডি, সেই সমিতির একজন নির্বাচিত পরিচালক। আমরা যদি আপনাদের স্বপ্নের জায়গাটা, আপনাদের চিন্তার জায়গাটাকে যদি বিন্দুমাত্র নাড়া দিতে পারি, তাহলে হয়তো আমাদের আজকের এই কথা বলা সার্থক হবে। আমরা ভবিষ্যতে আবারও কোনোদিন আমরা নিয়মিত এই আয়োজন করার চেষ্টা করবো, বইয়ের গল্প আড্ডা। আমরা হয়তো এর পরবর্তীতে বই নিয়ে কথা বলবো, লেখক নিয়ে কথা বলবো, কোনো প্রকাশনার খবরাখবর নিয়ে আমরা হয়তো আড্ডা দিব। আপনারা বিভিন্ন আড্ডায় আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, পরামর্শ দিবেন। সবাইকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। টুটুল ভাই এবং ফিরোজ ভাইকে আরো একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। খোদা হাফেজ। আপনাদেরকেও কৃতজ্ঞতা, আপনাদের দর্শকদের প্রতি আমাদের সর্বশেষ শুভেচ্ছা রইল।